আচ্ছা দেখ, আজকে লাস্ট পেজ করব ২০২৪ সাল, ঠিক আছে? ২০২৪ সাল এটাই লাস্ট বছর এসেছিল পরীক্ষায়। এই পেপারটা হলেই আমাদের শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? তো দেখ, এমসিকিউ গুলো সেগুলো তো হয়ে গেছে। আমরা জাস্ট মেইনলি লং কোয়েশ্চেন গুলো সলভ করব, লং। চলে আয় নিচের দিকে চলে আয়, পেজ নাম্বার বলছি আমি। ইংলিশটা পড়ি বুঝিস তো? বাংলাটা দেখতে হবে না। ইংলিশ ভার্সনটা। কত বললি? দাঁড়া ১ মিনিট। এই যে শোন, সাবজেক্টিভ বা ডেসক্রিপটিভ টাইপ অফ কোশ্চেন ৪ নম্বরে যে তোরা আচ্ছা প্যাটার্নটা বুঝে গেছিস তো? কনস্ট্রাক্টে কেমন প্যাটার্নটা হবে? প্যাটার্ন তো বুঝে গেছিস যে তোর বড় কোশ্চেনের প্যাটার্নটা কি হবে? ১ম এ দেখ এখানে কি দিয়েছে? ৩ এর দাগের কোশ্চেনটা দেখিস তো? এরকমই কোশ্চেন থাকবে, ঠিক আছে? ৩ এর দাগের কোশ্চেনই থাকবে। তোদের পরীক্ষায় এটাও থাকবে ফাইনালি। ৩ এর দাগে তোর থাকবে স্টোন লেজার। ৩ এর দাগে থাকবে স্টোন লেজার, ঠিক আছে তো? এবার দেখ আগের বছর কি এসেছিল? সিম্পল অ্যাভারেজ এসেছিল। তার মানে তুই সিওর এবছর সিম্পল অ্যাভারেজ আসবে না। এটাও সিওর সিম্পল অ্যাভারেজ আসবে না। আসবে কি? FIFO, LIFO আর ওইটার মধ্যেই আসবে। ঠিক আছে? তো কি বলেছে দেখ, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার স্টোন লেজার অ্যাকাউন্ট। কালকে কি করেছিল মনে পড়ে? একটা জিনিস বললাম যে তোদের স্কুলে বিভিন্ন স্কুলে এসেছিল। ওখানে ওদের স্কুলে কি দিয়েছিল? মন্ত্রী গার্লসে বলেছিল ক্লোজিং স্টকের ভ্যালু বের করো লিফোতে, আর ম্যাটেরিয়াল কনজিউম বের করো লিফোতে। কিন্তু কোথাও কোশ্চেন লিখে দেয়নি প্রিপেয়ার স্টোন লেজার অ্যাকাউন্ট। বললে বুঝতে পারলি তো? আমি বলেছি অপশনে তোকে লিখে দিতে হবে। যদি প্রিপেয়ার স্টোন লেজার লিখে দেয় তখন তুই স্টোন লেজার খুলবি। আর যদি স্টোন লেজার লেখা না থাকে তখন স্টোন লেজার করতেও পারিস, নাও করতে পারিস। বাট মেন ব্যাপারটা তোর পরীক্ষায় লিখে দেবে। যেহেতু টেস্ট পরীক্ষা ছিল তাই ওরকম একটু কারুকার্য করেছে। ঠিক আছে? বাট তোকে লিখে দেবে স্টোন লেজার। আর যদি পরীক্ষায় যদি ইন কেস পরীক্ষার হলে গেলি দেখি লেখাই নেই প্রিপেয়ার স্টোন লেজার, তুই স্টোন লেজার করে আসবি, কোনো অসুবিধা নাম্বার কাটে। হ্যাঁ, এখন যদি তোকে ধর কোশ্চেন দিল বললো উইদাউট স্টোন লেজার, তোকে তো দিল উইদাউট স্টোন লেজার, তখন তো স্টোন লেজার করতে পারবি না। ঠিক আছে? এই জন্য দেখিয়ে দিয়েছিলাম আমি। দেখ কি বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার স্টোন লেজার অ্যাকাউন্ট আন্ডার সিম্পল অ্যাভারেজ প্রাইস মেথড। ঠিক আছে? তো চ দাগটা কেটে নে আগে। ওপরে লিখবো স্টোন লেজার অ্যাকাউন্ট, ব্র্যাকেটে সিম্পল অ্যাভারেজ মেথড। এর মধ্যে তোদের যে বলে দিচ্ছি বেশি প্র্যাকটিস করার দরকার নেই। কস্ট ট্যাক্স এর পরীক্ষা মানে তোকে না মাথায় রাখবি একটা। দেখ আমি তোকে একটু জাস্ট একবার বলে দিচ্ছি, ফাইনালি বলে দিচ্ছি। ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পেপার ভালো করে সলভ করবি। ভালো করে সলভ করবি। আর কিচ্ছু করতে হবে না। একদম ভালো করে সলভ কর ১৫ থেকে ২৪। আর বিভিন্ন স্কুলে যে টেস্টের কোয়েশ্চেন গুলো আছে, আগে ১৫ থেকে ২৪ কর, তারপর বিভিন্ন স্কুলের টেস্টের কোয়েশ্চেন গুলো কর। মাথায় রাখবি। কিন্তু এখন দেখ তোর পরীক্ষা যখন আসবে, একদম তোর পরীক্ষা যখন ধর মার্চ মাসে পরীক্ষা। পরীক্ষার ৫ দিন ৬ দিন আগে কি? তখন যে যত টেস্টের কোয়েশ্চেন আর দেখার দরকার নেই। আর দেখবি না। মানে মার্চ মাস চলে আসলে এই যে বিভিন্ন টেস্ট পেপার সলভ করেছিস ওইগুলো আর দেখবি না। বিভিন্ন টেস্টের কোয়েশ্চেন সলভ করেছিস এগুলো আর দেখবি না। দেখবি কি তখন? ১৫ থেকে ২৪ আর কিছু না। মার্চ মাস পড়ে গেলে। ঠিক আছে তো? এটা মাথায় রাখতে হবে কিন্তু। যেমন আগের বছর যে পরীক্ষা এসেছিল না ২০২৪ সালে কোয়েশ্চেন পেপার এসেছিল, সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন। হ্যাঁ, কোনো কোশ্চেন কিন্তু হুবহু কমন পড়ে না। কেমন পড়ে? যে ওই ধরনের অঙ্ক পড়ে। ধরনটা এক থাকবে, ধরনটা এক থাকবে। ঠিক আছে তো? পুরো ধরন তো একই ছিল। তো মাথায় রাখতে হবে তোকে। রেডি? ডেট, রিসিটস, ইস্যু, ব্যালেন্স। আর এখানে লিখব রিমার্কস। এখানে লিখব জিআরএন, এখানে লিখব এসআরএন। এগুলো লেখাগুলো ঠিক রাখবি, হ্যাঁ? ইউনিট,
রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট। কি লিখেছে প্রথমে? 2023 সাল এপ্রিল মাসের 1 তারিখ। 2023 সাল এপ্রিল মাসের 1 তারিখ। কি লিখলাম? 2023 সাল এপ্রিল মাসের 1 তারিখ। কি বলেছে? ওপেনিং ব্যালেন্স বলেছে 800 ইউনিট 8 টাকা করে। তাহলে ওপেনিং ব্যালেন্স ব্যালেন্সে লিখবো 800 ইউনিট কত করে? 8 টাকা করে না? 6400। এখানে লিখবো ওপেনিং ব্যালেন্স। এই অঙ্কটা আগের বছর পরীক্ষা ছিল, কিন্তু কোনো কঠিন না। করলে তো আগেও সিম্পল তো আগেও এসছে পরীক্ষায়, ঠিক আছে তো? তাহলে 1 তারিখ হয়ে গেল। তারপর কি বলেছে বল? 3 তারিখ বলেছে পারচেজ 1200 ইউনিট। 1200 ইউনিট পারচেজ করেছে, কত করে বলেছিল বল? 10 করে। 1200টা 10 টাকা করে হলে 12,000 টাকা। এবার একটা কথা মনে রাখবি, সিম্পল অ্যাভারেজ হচ্ছে এমন একটা মেথড, আমরা ফিফো হোক, লিফো হোক বা ওয়েটেড হোক, আমরা ব্যালেন্সের একটা রেট লিখতাম। মনে করার চেষ্টা কর। কালকে তো লিফো করালাম। লিফোতে আমরা রেটের ঘরে ব্যালেন্সের রেট লিখতাম, ফিফোতে রেট লিখতাম, ওয়েটের রেট লিখতাম, কিন্তু সিম্পলে রেট লিখতে নেই। সিম্পলে কিন্তু রেট লিখতে নেই। কি বলবো? সিম্পলে রেট লিখতে নেই। তাহলে কি করতে হয়? সিম্পলটার ব্যালেন্সটা কি করে করতে হয় এটা একটু দেখতে হবে। এই যে এখানে দেখবে হাইলাইট করে 800 ছিল, এখানে কিনলাম 1200। তাহলে আমার গোডাউনে কত ইউনিট মাল হলো? 2000। 2000, তাই তো? এটা তোকে দেখাতে হবে 2000। আর এখানে ভ্যালু কত ছিল? 6400 ছিল, আর এখানে 12,000। যোগ করলে কত হবে? তাহলে কি বুঝতে পারলি? যে না, তুই পারচেস হলে যোগ করবি, আর ইস্যু হলে বাদ দিবি। তাহলে কত হলো? 18,400। 3 তারিখের পর কত তারিখ বল? 3 তারিখের পর 5 তারিখ বলছে ইস্যু 690। 690 ইউনিট ইস্যু হচ্ছে। এবার নিচে একটা ছোট্ট করে ওয়ার্কিংস করবি, লিখবি ইস্যু ডেট। ছোট্ট করে ওয়ার্কিংস করবি, ইস্যু ডেট আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড। কি লিখলাম? ইস্যু ডেট আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড। তাহলে ডেটটা কি ছিল? ডেট লিখবি 5/4/23। তাহলে আমার গোডাউনে কোন কোন রেটের মাল পড়ে আছে? একটা 8 টাকার মাল আর একটা 10 টাকার মাল। লিখবো 8 + 10 / 2। তাহলে কত হচ্ছে? 18 কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়। ঠিক আছে? দেখাতে হবে। 9 হলো। তাহলে এখানে কত হলো? 690 কে 9 দিয়ে গুণ করবো। তো হচ্ছে 6210। ঠিক আছে তো? দেখ, আরেকটা কথা তোকে একটা বলে দিই, শোন। যারা একটু পড়াশোনা করিস তাদের জন্য খুব জরুরি। দেখ, সাজেশন করে কারা পড়ে যায়? বিশেষ করে অঙ্কের সাবজেক্টে সাজেশন কারা পড়ে যায়? যারা কম পড়ে, যারা খুব একটা পড়ে না, তারা সাজেস্টিভ পড়ে যায়। প্র্যাকটিক্যাল কথা বুঝবি ভালো করে। ভালো করে প্র্যাকটিক্যাল কথা বুঝবি। আর ধর আমি তোকে বলছি, আমি কি বললাম যে আগের বছর সিম্পল এসছে মানে এবছর আসবে না। তো এই জিনিসটা কাদের ফোকাস করা উচিত? যারা কম পড়বে, হয়তো বেশি পড়ি না, পড়তে ভালো লাগে না, অত কম পড়ে, তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু যারা সারা বছর ধরে পড়েছে, সেই জিনিসটা ফলো করবে কেন? অঙ্কের ক্ষেত্রে কেন ফলো করবে? তা আমি আবার কি সব কটা অঙ্ক একটা, একটা করে দেখে গেলাম। বাট তোকে বলে দিলাম কি যে না, সিম্পল আসার চান্স নেই। ধর, সিম্পল আসার চান্স কত? পরীক্ষায় ধর খুব জোর হলে 2-3% আসার চান্স নেই। চান্স যে কোশ্চেন সেট করবে সে তো বাই চান্স দিয়ে দিল। এবার তুই সিম্পল দেখে রাজেশন করতে পারলি পরীক্ষায়, করা তো তোর আছেই। এবার দেখে যাবে। এরকম দেখ, যারা সাজেস্টিভ বইতে পড়ে তারা এগুলো করবে না। ঠিক আছে? এটা মাথায় রাখ। 690 ইন্টু 9 6210। ঠিক আছে? হয়ে গেল। এবার দেখ, তাহলে আমার গোডাউনে 2000টা মাল ছিল, 690টা মাল বেরিয়ে গেল। কত হলো? 1310। আর 18,400 থেকে বাদ দে 9210। কত হচ্ছে? 12,190। ঠিক আছে? 5 তারিখ হয়ে গেল। 5 এর পর কত তারিখ বলেছে বল? 9 তারিখ শর্টেজ 10 ইউনিট। 10 ইউনিট শর্টেজ মানে তো ইস্যু। এবার দেখ,
10 তারিখ কোন রেট হবে যাও বলতে পারবি? কেউ ডাইরেক্ট রেট কথাই বলতে পারবি? 9 টাকা। 9 টাকা। 10 × 9 কত? 90। 1310 থেকে 10 বেরিয়ে গেলে কত হলো? 1300। আর 12,190 থেকে 90 বেরিয়ে গেলে 12,100। এখানে কি লিখবো? শর্টেজ। বুঝতে পারছিস? সামনে চলে আয়। সামনে চলে আয়। শর্টেজ। হয়ে গেল 9 তারিখ। নয়ের পর 15 তারিখ বলে পারচেস 800 ইউনিট 6 টাকা করে। 15 তারিখ বলে পারচেস কত? 800 ইউনিট 6 টাকা করে, মানে কত? 4,800 হলো। তাই তো? 1300 ছিল আরো 800 কিনলাম, মানে কত হলো? 2100 হলো। আর তোর এখানে 12,100 ছিল, যোগ 4,800 হলো, কত হচ্ছে? 16,900। নিজে নিজে একটু ক্যালকুলেশন করিস, হ্যাঁ? ক্যালকুলেটর নিজে নিজে করিস, ঠিক আছে তো? বেটার হবে। হয়ে গেল, 15 তারিখ হয়ে গেল। তারপর কি বলছে? 22 তারিখ ইস্যু বলেছে 1100 ইউনিট। 1100 ইউনিট ইস্যু বলেছে। এইবার এবার একটু আমি বোঝাই ব্যাপারটা, দেখ। এটা সে একটু ছোট্ট করে একটু মাথায় রাখি। এটা বুঝতে পারলি তো মোটামুটি? এত অব্দি হয়েছে তো? এবার একটু বোঝাবো ব্যাপারটা। আমার গোডাউনে দেখ, আমার আমার কি লটের মাল ছিল? একটা 8 টাকার মাল ছিল, আর 10 টাকার মাল, তাই তো? কি মাল ছিল বল? 8 টাকা, 10 টাকা, 6 টাকা, এই তো মাল ছিল আমার গোডাউনে। 8 টাকার মাল কত করে ছিল বল? 800 টা ছিল। 8 টাকার মাল 800 টা ছিল। তার মধ্যে বুঝে, বুঝে বলবি কিন্তু, কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে দেবো। তোর গোডাউনে 8 টাকার মাল ছিল 800 টা। তার মধ্যে তুই 690 টা মাল বের করে দিয়েছিস। ঠিক আছে? তাহলে 690, 8 টাকার মাল কতগুলো ছিল? 800 টা ছিল। তুই 690 টা বের করে দিয়েছিস। তাই তো? তাহলে কতগুলো পড়ে আছে আর? 110 টা। বুঝে, বুঝে বলি, কোনো ডাউট নেই কিন্তু। ঠিক আছে তো? তারপর 10 টা শর্টেজ হয়েছে। তাহলে 8 টাকার মাল কতগুলো পড়েছে? 100 টা, হ্যাঁ কি না? তাহলে নিয়মটা কি FIFO ধরে ফলো করতে হয় না? মানে ব্যালেন্সিংটা যখন করবি না, FIFO টাকে ফলো করে করতে হয়। দেখ আমি কিন্তু LIFO করলাম। আমি কিন্তু দেখ ১ম টাকার মালটা দিয়ে আগে ধরছি। যদি এটা LIFO হতো, বুঝতে পারছিস? LIFO তো নয়। তো সিম্পল এভারেজ করতে হয়, কি বলতো? সিম্পল এভারেজ করতে হয় হচ্ছে তো FIFO টাকে ফলো করতে হয় স্টক মেইনটেইন করার জন্য। তাহলে 8 টাকার মাল 100 টা আছে। এবার বল 10 টাকার মাল কতগুলো আছে? 1200 টা আছে। ঠিক আছে? আর 6 টাকার মাল 800 টা আছে। এই তো তোর গোডাউনে আছে। তাহলে কত হলো? 1300 আর 800 2100, বুঝতে পারলি? 2100 কি করে হলো? এইবার তাহলে তোর গোডাউনে কি রেটের মাল আছে? স্যার 8 টাকা আছে, 10 টাকা আছে, 6 টাকা আছে। ঠিক আছে? তাহলে ডেটটা বল। ইস্যুর ডেট কত বললি? হয়ে গেছে? 22/4/23। 8 টাকা যোগ 10 টাকা যোগ 6 টাকা ডিভাইড বাই 3 কত হচ্ছে? 18 আর 6 24। 24 কে 3 দিয়ে ভাগ করলে 8। বুঝতে পারলি এটা কি করে করলো? এই ভাগটা এরকম দেখিয়ে দিলাম কেন পাশে? 8 টাকা। তাহলে রেট কত হবে এখানে? 8 টাকা দিয়ে গুণ করলে কত হবে? 8,800। ঠিক আছে? 2100 থেকে 1100 বেরিয়ে গেলে কত হচ্ছে? 1000। আর 16,900 থেকে 8,800 বাদ দিলে কত হচ্ছে? 5,100। 22 হয়ে গেল। আর কিছু আছে? আর একটা 28 তারিখ ইস্যু বলেছে 650, না? 28 তারিখ 650। তুই কতগুলো মাল বের করলি বল? কতগুলো মাল বের করলি? 1100। দেখ শোন, 1100 বের করলাম তো, তাহলে 100 তো পুরো কেটে গেল। 100 তো কেটে গেল। তাহলে এবার বাকি 1000 টা বের করবো কোথা থেকে? এই 1200 থেকে যদি 1000 বের করে দিস, তাহলে কতগুলো মাল বের? 200 টা। তাহলে 8 টাকার মাল পুরো বেরিয়ে গেছে গোডাউন থেকে। তাহলে গোডাউনে কি মাল পড়ে? 10 টাকা আর 6 টাকা। বোঝা গেল? তো 10 টাকার মাল 200 টা, আর 6 টাকার মাল 800 টা। তাহলে কত হলো? 600 আর 200 800 নাকি? সরি, 200 আর 800 1000। লাস্ট ডেট লেখ 28/4/23। কি আছে? 10 টাকা প্লাস 6 টাকা ডিভাইড বাই 2 মানে কত হলো? বুঝা গেল? 650 কে 8 দিয়ে গুণ কর। কত হচ্ছে? 5,200। 1000 থেকে 650 বেরিয়ে গেলে কত রইল? 350। আর 8,100 থেকে 5,200 বেরিয়ে গেলে কত রইল? $2,000। এটাই বেরিয়েছিল।
এটা বেরিয়ে গেল স্যার, ক্লোজিং স্টক বেরিয়ে গেল স্যার, শেষ। বুঝেছিস কোনো ডাউট আছে? সিম্পল কঠিন না, কোনো মেথডই কঠিন নয়, জাস্ট তোকে প্র্যাকটিস করতে হয়। তোকে তো তোর তো স্টোর লেদার আসবেই পরীক্ষায়, তুই জানিস। আরে আমি কি বললাম যে সিম্পল আগের বার চলে এসে এবছর আসার চান্স আছে, এবার তুই দেখবি না, এরকম করবি না। তুই এবছর তুই স্কুল টেস্টের কোশ্চেন দেখবি, তোর স্কুল টেস্টে কি এসেছিল? লিফো। তোদের কি এসেছিল? তোদের কি এসেছিল? লিফো। দেখ কয়েকটা স্কুলের মধ্যে দেখ, আগের বছর যত যারা কোশ্চেন সেট করেছে করবে, আগের বছর সিম্পল এসেছিল, ওরা মাথায় রাখবে আগের বছর সিম্পল এসে সিম্পল রাখবো না, তো ও তিনটের মধ্যেই রাখবে, ঠিক আছে তো? তো বলে দিলাম, মানে আমারও আমার বন্ড বলছে বলছে লিফো আসা উচিত, আমার বন্ড বলছে লিফোটা আসা উচিত। এবার যে কোশ্চেন সেট করে তার মন আমার মন তো আলাদা হতেই পারে, বাট প্র্যাকটিক্যালি সাজেস্টিভ ভাবে দেখলে এবার লিফো আসা উচিত। যাই আসুক পেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে তো? কিন্তু কোন মেথডটা সবচেয়ে বেশি ইজি লাগে বল? ফিফো, লিফো আর ওয়েট। হ্যাঁ, FIFO is also ওয়েটেরটা বেশি ইজি। কেন ইজি? ওয়েটটা বেশি ইজি, ওয়েটে কোনো ঝামেলা নেই। divide করে ডিভাইড, ওয়েটটা বেশি ঝামেলা নেই, ঠিক আছে? ওয়েট বেশি ইজি। কিন্তু ওইটা অনেক অসুবিধা হয়, কেন বলতো? যখন পয়েন্টে আসে না, ওটা একটু অসুবিধা হয়, আর না হলে একটু খুব একটা অসুবিধা হয় না। যাই হোক, যে আমি তো কালকে শিখিয়েছিলাম উইদাউট স্টোর লেদার বলে কিভাবে করতে হয়, জাস্ট একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করে রাখিস, কত ইম্পর্টেন্ট হয়। একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করে রাখি, আগের দিন করেছিলাম, ঠিক আছে তো? তো দেখ, আমি তো বারবার বলছি স্টোর লেদার যদি ভালো করে অঙ্ক করিস, ধর থিওরি স্টোর লেদার থেকে না করে গেলেও চলবে, কিন্তু অঙ্ক খুব ভালো করে করিস। অঙ্কে কঠিন দিক কি দেয় স্টোর লেদার থেকে? শর্টেজ, ঠিক আছে, রিটার্ন, সারপ্লাস, এর বাইরে তো কিছু দেবেই না, এর বাইরে কিছু দেবেই না, ঠিক আছে? হয়ে গেল চারেরটা, চারের দাগের অঙ্ক, ঠিক আছে তো? ওটা তো থিওরি বললাম। এবার দেখ চারের দাগ কি অঙ্ক দিয়েছিল, লেবারের অঙ্ক। দেখ আমি তোকে বলছি, ফার্স্ট টাইম আগের বছর, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আগের বার, দেখ আমরা প্রতি বছর কিসের অঙ্ক করতাম, কোন পিসের পেলাম? টেলর। তুই বছর মেরিট দিয়েছিল। এখন তুই বলতেই পারিস স্যার, বলতে পারিস, বলছে স্যার তাহলে তো পরীক্ষা ইয়ারের মধ্যে আসেনি, দরকার কি? তুই মেরিকের ফর্মুলা তুই শর্ট কোশ্চেনে পড়িস মেরিকের ফর্মুলা। টেলরের সঙ্গে মেরিকের খুব বেশি ডিফারেন্স নেই, টেলরের সঙ্গে মেরিকের খুব বেশি এই যে বললাম, যারা সাজেস্টিভ পড়েছিল তাদের জন্য পরীক্ষা খারাপ হতে পারে, আগের বছর যারা সাজেস্টিভ পড়েছে তাদের জন্য পরীক্ষা খারাপ হয়েছিল হয়তো। কিন্তু তুমি যদি টেকনিক্যালি পড়ে যাও, মেরিক, মেরিক সবাই পেরেছিল, না পারার কিছু নেই। টেলর আর মেরিক মধ্যে ডিফারেন্স কোথায়? তুই দেখ টেলর মেরিক মধ্যে ডিফারেন্সটা কোথায়, আগে লিখে লিখে দেখা, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাপারটা ভালো করে জান, টেলর আর মেরিকের মধ্যে ডিফারেন্সটা কোথায়, তাহলে তুই বুঝতে পারবি। মেরিক কি বলেছে? শর্ট কোশ্চেনও হয়ে যাবে এখান থেকে। টেলর কি বলেছিল? টেলর বলেছিল বিলো স্ট্যান্ডার্ড, কি তাই তো? আর অ্যাবাভ স্ট্যান্ডার্ড, এই তো বলেছিল টেলর। টেলর কি বলছে? বিলো স্ট্যান্ডার্ড কত পার্সেন্ট দেবে? 80%। আর অ্যাবাভ স্ট্যান্ডার্ড হলে কত দেবে? 120%। এই তো বলেছিল, এটা তুমি প্রতিটা অঙ্কে করেছিল। আর মেরিক কি বলেছিল বল, মনে আছে? আপ টু 83% হলে কি হয়? এনপিআর, নরমাল পিস সেট, কারণ তুই শর্ট কোশ্চেনটা করিসনি, কোনো বছর আসেনি শর্ট কোশ্চেন, এগুলো ভরে ভরে এসছে শর্ট কোশ্চেন, তাই তো? আর 83% থেকে কত 100% হলে, মানে অ্যাকচুয়ালি 83 তো বলে না, বলে অ্যাবাভ 83 থেকে আপ টু 100 হলে কি হয়? 110% অফ এনপিআর। আর 100% এর উপর হলে কত হয়? 120% অফ এনপিআর। কেন তুই এটা জানতি না? ইয়ারে নাই আসুক না, কেন তুই শর্ট কোশ্চেন করিসনি? তুই এই ফর্মুলাটা যে কেউ যদি একবার জেনে যায়, সে করতে পারবে অঙ্কটা। যদি কারোর এই ফর্মুলাটা জানা থাকে তাহলে সে অঙ্কটা এমনিই করতে পারছে। ফর্মুলা জানা থাকলে পারবে, ফর্মুলা জানা থাকলে করবে কি? কি বললাম বুঝতে পারলি তো? তা এইটা আগের বছর যদি দেখা যায় মেরিক কোনো বছর পরীক্ষায় আসেনি, শর্ট কোশ্চেন এসছে। এমসিকিউ প্রতি বছর মেরিক মোটামুটি আসে, এমসিকিউতে মেরিকের অঙ্ক আসেই, কিন্তু লং কোশ্চেন কোনোদিন আসেনি, কিন্তু আগের বছর চলে এসছে, ঠিক আছে? এবার তুই বলিস এই দিক দিয়ে তুই বলিস আর ইয়ারের কমন পয়েন্টই কমন পয়েন্টই, বাট আমার কাছে মোটামুটি যারা পড়েছিল তো ওদের সবাই মেরিকের অঙ্কই করেছিল, সবাই মেরিক করে, কারণ মেরিক তো ক্লাসেই করানো, ক্লাসে করাই মেরিকের দুটো তিন অঙ্ক মেরিক করানোই আছে। তো দেখ অঙ্কের নাম্বার লেগে এবার তো বুঝেই গেলি অঙ্ক নিশ্চয়ই করতে পারবি, চলে আয়। তাহলে কি বুঝতে পারলি? হিসাব কি বলে? এবছর মেরিক দেবে কি দেবে না? এবার টেলার দেবে, অনেক সন্দেহ নেই টেলার দেবে এবছর, ঠিক আছে তো? ওই যে বললাম, তুই বললি যদি মেরিক দেয়, দেখ
দেবে না এরকম তো কোথাও লেখা নেই যে আগের বছর এসছে বলে এবছর আসবে না। যারা সাজেশন করে, যারা পরীক্ষার কোশ্চেন পেপার সেট করে তারা এটা মাথায় রাখে। তারা এটা মাথায় রাখে যে না আগের বছর যেটা এসছে সেটাকে আমি দেব না। সেটা মাথায় রাখে। দেবে না কোথাও লেখা নেই। এমন একটা টিচার বলে না সবাই তো আগের বছরগুলো করে চলেছে আমি দেব। সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু এরকম হয় না। এরকম চান্স হয় না। আমি বারবার বলছি কোশ্চেন সেট হয় কাদের জন্য? কোশ্চেন সাধারণের জন্য সেট হয়। ভালো স্টুডেন্টের জন্য কোশ্চেন সেট হয় না। এটা মাথায় রাখবেন। শোন, তাহলে কি বের করতে বলেছে প্রথমে? প্রথমে হচ্ছে লিখবো ওয়েজেস আন্ডার মেরিট পিস রেট সিস্টেম। ফর্মুলা কি হয়? বলতে হয় তো ফর্মুলা? আরে ফর্মুলা সবার ফর্মুলাই একই ফর্মুলা। একই ফর্মুলা। কি হয় বলো ফর্মুলা? কি ছিল? অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। একটাই ফর্মুলা। ঠিক আছে? ওয়ার্কারদের নাম কি ছিল? PQR। PQR। এবার দেখ হলো? প্রথম কি হয়ে গেল? এইবার পিস রেট বের করে নে আগে তুই পিস রেট বের কর। পিস রেট বের কর ওয়ার্কিংস হিসেবে। এটাকে পিস রেট। পিস রেট বের কর। আচ্ছা এই যে পিস রেট বের করছি অনেক সময় তো বলেও দেয় ওকে। অনেক সময় তো বলেও দেয় ওকে। দেখ তো বলে দিয়েছিল পিস রেট? কি মনে হচ্ছে? না স্যার বলেনি। বলে পিস রেট বের কর ফর্মুলা বল। এবার ঋষি বল ফর্মুলা বল কি শিখেছিলাম? পিস রেট বের কর। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। মনে রাখবি। মনে রাখবি। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। লেখ। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার কত বলেছিল অঙ্কে পড়? অঙ্কে বলেছিল রেট পার আওয়ার বলেছিল ৪৮ টাকা। লেখ রেট পার আওয়ার ৪৮ টাকা বলে দিয়েছিল দেখ। আর ইউনিট পার আওয়ার কি বলেছিল পড়? ইউনিট পার আওয়ার বলেছে ৮ কে বলছে? উল্টো পাল্টা বললি? বলছে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট ১ মিনিট। মানে একটা ইউনিট করার জন্য ১ মিনিট। মানে ১ মিনিটে ১ মিনিটে তুই একটা ইউনিট তৈরি করছিস। আমাকে কি করে করতে হবে? ফর্মুলা কি লিখলি? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার মানে ১ ঘন্টায় কত ইউনিট? ১ ঘন্টায় কত ইউনিট? তাহলে ১ মিনিটে যদি একটা ইউনিট হয় তাহলে কত মিনিটে ১ ঘন্টা? ৬০ মিনিটে। তাহলে কটা হবে? ৬০ টা ইউনিট ঠিকই বলেছি। তাই তো? 60 ইউনিটস। বুঝে, বুঝে করবি হ্যাঁ? এরকম দেয় কিন্তু 60 ইউনিটস। দেখে নে চেক করে নে ঠিক হচ্ছে কিনা? ১ মিনিটে একটা ইউনিট হলে ৬০ মিনিটে কটা ইউনিট? ৬০ টা ইউনিট। ৬০ মিনিট মানে ১ ঘন্টায় কটা? ৬০ টা ইউনিট। ঠিক আছে? তাহলে ৪৮/৬০ করে কত হচ্ছে? 0.8। তাহলে পিস সেট কত বেরিয়ে গেল? 0.8। আচ্ছা আরেকটা করে বল। 0.8 বেরিয়ে গেল তো? এবার আমাকে বল কোশ্চেন বল পির অ্যাকচুয়াল আউটপুট কত বলেছিল দেখ? এগুলো লিখে নে। 384, 456 আর 504 লিখে নে। কত বললি? 3 আর কিউর কত? আর আর এর 504। আচ্ছা পিস রেট কত বের করলাম? 0.8, 0.8, 0.8 সব বল কোনো চিন্তা নেই। বোঝা গেল তো? এটা তো হবেই তুই বুঝতেই পারছিস এটা তো হবেই। এবার কি করব? কি বের করতে মনে পড়ে? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি। মেরিক কি বলেছিল? মেরিকের ক্ষেত্রে কিন্তু এফিসিয়েন্সি লেভেল ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কিন্তু টেলরের অঙ্কে কোনো, কোনো সময় এফিসিয়েন্সি বের করতে হতো। কোশ্চেন ম্যাটার করতো, কোশ্চেনের উপর ম্যাটার করতো। লাইক পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি। তো এই যে এখানে এফিসিয়েন্সি আমরা দুদিক থেকে বের করতে পারি। একটা প্রোডাকশন আর একটা টাইম। তাহলে এখানে কোন দিক থেকে করব? প্রোডাকশন না টাইম? প্রোডাকশন। ব্যাকে লিখে রাখ অন দ্য বেসিস অফ প্রোডাকশন। তাহলে কি হবে? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। কি লিখলাম? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। তাহলে অ্যাকচুয়াল আউটপুট কত ছিল? একজনের করব পি।
পির অ্যাকচুয়াল আউটপুট কত বলেছিল বল না? 384। এবার স্ট্যান্ডার্ড আউটপুট কিছু বলেছিল, এখানে বলেছিল দেখ 1 ঘন্টায় কতগুলো ইউনিট বের করলাম মনে পড়ে? 60খানা। আর একদিনে কত ঘন্টা কাজ হয়? 8 ঘন্টা। তাহলে 60 ইন্টু 8 হবে, স্ট্যান্ডার্ড আউটপুট কত হবে? 60 ইন্টু 8 মানে 480 ইন্টু 100 করবি। কিউ কিউ কত ছিল? 456/480 ইন্টু 100। আর কত ছিল? 504/480 ইন্টু 100 ছিল। 384/480 ইন্টু 100 কত হচ্ছে? 80%। 456/480 ইন্টু 100 কত ছিল? 95%। আর 504/480 ইন্টু 100 কত হচ্ছে? 105%। তাহলে বুঝতে পারলি প্রথমটা ছিল 80%, তারপরে কি হবে? এখানে দেবো, এটাই দেবো নর্মাল পিস রেট, এনপিআর। বোঝা গেল? পি কে দেবো নর্মাল পিস রেট, বোঝা গেল কেন? 83% এর মধ্যে। আচ্ছা, কিউ কে দেবো কি? 110% অফ এনপিআর। বোঝা গেল কেন? কি রে, বোঝা গেল কেন? আচ্ছা, আর আর কে দেবো কি? 120% অফ এনপিআর। তাহলে প্রথমটা তো নর্মাল, ঠিক আছে, করে দেবো। পরেরটাকে দেবো 110% আর পরেরটাকে দেবো 120%। বেশ হয়ে গেল। আচ্ছা, এই অঙ্কটাই যদি তোর টেলার আসতে পারতি না, এই অঙ্ক টেলার করা যাবে না? ইজিলি করা যাবে, না করার কি আছে? টেলার একই ব্যাপার, হয়তো টেলারটা অন্যভাবে করতে হতো। ঠিক আছে, করা যাবে না? আমি করেছি, এই অঙ্ক টেলারও করে দিচ্ছি, এই অঙ্ক টেলারটাও করে দিচ্ছি। ঠিক আছে, এই অঙ্ক টেলারটাও করে দিচ্ছি। কর 384 ইন্টু 0.8 কত হচ্ছে? 307.2। তারপর 456 ইন্টু 0.8 ইন্টু 110% কত হচ্ছে? 401.28। লাস্ট 504 ইন্টু 0.8 ইন্টু 120% কত হচ্ছে? 483 না? 0.84 এই বেরোলো। বোঝা গেল অ্যান্সার? এবার দেখ, এখানে লিখে দিচ্ছি, যদি এটা টেলর দিত তাহলে কি হতো? যদি এটা টেলরের কোশ্চেন হতো তাহলে কি হতো? কিচ্ছু না, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, কিচ্ছু নেই। দেখ, দাঁড়া 1 মিনিট। টেলর দিয়ে তাহলে কি হতো? দেখ, এক্ষুনি হয়ে গেল। শুধু মেরিকের জায়গায় এখানে ক্যান্সেল লিখে দেবো টেলর, সে চেঞ্জটা দেখবি। এখানে লিখবো টেলর, ফর্মুলা তো একই হবে, অ্যাকচুয়াল আউটপুট ইন্টু পিস রেট। এবার দেখ, পিস রেট তো যেভাবে বের করেছি এইভাবেই হবে। তাহলে দেখ, পার্সেন্ট অফ এফিসিয়েন্সি যেহেতু করা আছে, এইভাবেও করা যায়, কারণ আমরা টেলরের ক্ষেত্রে পার্সেন্ট এফিসিয়েন্সি হতো তো, করতাম তো। হ্যাঁ, তুই পার্সেন্ট এফিসিয়েন্সি না করেও হবে, সেটা আমি পরে বলে দিচ্ছি। ঠিক আছে, যদি এইভাবে করিস, যেহেতু এটা করা আছে, ওখানে কি বলা ছিল? ওখানে কি বলেছিল যে তোমার বিলো স্ট্যান্ডার্ড হলে 80%, অ্যাবভ স্ট্যান্ডার্ড হলে 120%। তাহলে বল, বিলো স্ট্যান্ডার্ড কোনটা কোনটা? এটা বিলো স্ট্যান্ডার্ড, এটাও বিলো স্ট্যান্ডার্ড। তাহলে এখানে কি দেবো? এখানে 80% অফ এনপিআর, এখানে দেবে 80% অফ এনপিআর। ঠিক আছে তো? আর এটা কি 105 অ্যাবভ স্ট্যান্ডার্ড, তাহলে কত হয়? 120%। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? সিম্পল ব্যাপার হয়ে গেল। তাহলে জাস্ট সেক্ষেত্রে কত হবে? এখানে 0.8 এর উপর 80% আর এটা 80%, ব্যাস হয়ে গেল। আমি তোকে দেখালাম যে একই অঙ্ক তুই টেলরেও করা যায়, মেরিকেও করা যায়। ঠিক আছে, 384 ইন্টু 0.8 ইন্টু 80% কত হচ্ছে? 245.76। 456 ইন্টু 0.8 ইন্টু 80% কত হচ্ছে? 291.84। ঠিক আছে।
বলে বলিস বুঝলি তোর পাড়া ব্যাংক করছিস আচ্ছা দেখে নে বুঝে নে হসপিটালে জিজ্ঞেস করিস এটা হ্যাঁ লস পেয়েছে। ঠিক আছে বাদ দে আমি আছি তো শোন না এত অব্দি হয়ে গেল তো বল বুঝেছিস তো এত অব্দি এটা বুঝেছিস তো আচ্ছা এখানে দেখ এই দেখ তুই বলি স্যার আমি যদি পার্সেন্টেজ এফিসিয়েন্সি ধরে না করি তখন তার একটা নিয়মও করেছিলাম মানে বেসিক্যালি পার্সেন্টেজ এফিসিয়েন্সি কার লাগে মেডিকেল ক্ষেত্রে লাগে জেনারেল ক্ষেত্রে লাগে না সেক্ষেত্রে তুই এখানে না করে তখন কি শিখেছিলাম মনে পড়ে তো এখানে লিখতাম পি কিউ আর কি লিখতাম অ্যাকচুয়ালি এখানে লিখতাম অ্যাকচুয়াল আউটপুট অ্যাকচুয়াল আউটপুট ছিল 384 456 804 যে কোনো একটা হয় এটা কর না এটা কর ঠিক আছে তো স্ট্যান্ডার্ড আউটপুট কত টেলরে কখন পার্সেন্টেজ করতাম ওরা অনেক সময় বলতো যে তুমি পার্সেন্টেজ বের করো তাই করতাম নাহলে করা দরকার নাহলে এইভাবেই করতাম স্ট্যান্ডার্ড আউটপুট সব করে 480 করে তোকে পি কে বলেছে 480 করতে ও 384 করেছে তার মানে কি বিলো কিউ বিলো আর ওটা অ্যাবাভ তাহলে বুঝতে পারি তো বিলো তাহলে 80% 100% দেখো আমি দুরকম ভাবে দেখিয়ে দিলাম দুটো মেথডই দেখি একটা অঙ্ক দুটো মেথড দেখিয়ে দিলাম যদি কোনো রকম কোনো অসুবিধা না হয় পিস সেটা তোমরা ছাক্কা ছড়ার মতো লাগবে পিস সেটা অঙ্ক কোনো করবেই না কোনো কঠিন করবে না কঠিন করার জায়গা নেই কি কঠিন করবে এখানে এখানে কঠিন করার কোনো পয়েন্টই নেই ধরো তুই যে পুরো মাথায় ঢুকে গেছে না আমাকে যদি টেলর দেয় টেলর এটা বিলো হলে 80 আর 120 তো লিখেই দেবে নাম্বার ওয়ান পিস সেট তোকে বের করতে হবে হয় তোকে বলে দেবে নাহলে বের করতে হবে তুই এরকমই একটা অ্যাজাম্পশন করে নে পিস সেট তোকে বের করতে হবে পিস সেট বের করতে কি রেট পার আওয়ার তোকে লিখে দেবে ইউনিট পার আওয়ার ওরা লিখে দেয় না ওরা ইউনিট পার আওয়ার মানে কি 1 ঘন্টায় কত ইউনিট ও বললো কি ও তোকে বললো যে 10 সেকেন্ডে এতগুলো ইউনিট করেছিস তাহলে ভাবতে হবে কত সেকেন্ডে 1 ঘন্টা হয় 3600 সেকেন্ডে তাহলে 10 সেকেন্ডে একটা করে 36 সেকেন্ডে কতগুলো করলি 360 খানা এরকম ভাবে তোর কনভার্সন গুলো দেবে এখন তো তোকে যদি বলি স্যার এটা কঠিন তাহলে কঠিন এটা কঠিন হলে এটা কঠিন এরকমই তোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে কোশ্চেন আর কিছু করবে না আর এরকম অঙ্ক করানো ছিল পিস সেটের উপর ছাক্কা নাম্বার তুলে নিয়ে 6 নাম্বার দেখি আর কি এসেছিল কোশ্চেন পেপারে অর আচ্ছা অরের সঙ্গে যে অঙ্কটা পাবে তার জন্য থিওরি ছিল তুই যে বললো অঙ্ক ভালো করে পারলে থিওরি তোর সেইভাবে না পড়লেও চলবে ঠিক আছে জাস্ট একবার থিওরিকে একবার টাচ দিয়ে যাবি টাচ ঠিক আছে টাচ দিয়ে যাবি আচ্ছা হয়ে গেল দেখ এবার কি বলেছে শোন এখানে বলছে পাঁচের দাগে তুই বলি পাঁচের দাগের অঙ্কটা কঠিন আছে তাই তো দেখি পাঁচের দাগের অঙ্কটা কি কঠিন আছে কি রে এই অঙ্কটা করানো ছিল ক্লাসে আমাদের স্ট্যাডিমেটের অঙ্ক দিয়েছিল এটা পুরো স্ট্যাডিমেটের অঙ্ক তোলা বইয়ের অঙ্ক তোলা না পুরো আমার যে বইয়ের যে অঙ্কগুলো এরকম টাইপের অঙ্ক ক্লাসে করানো বলছে দ্য প্রোডাকশন সেকশন of a factory pay their worker under lower premium bonus scheme. A worker get DA 4,800 টাকা পার উইক অফ 48 ঘন্টা দেখ ভালো করে শোন ডিএ তো টোটাল কাজ হয় কত টোটাল 48 ঘন্টা বুঝতে পারছিস তো ভালো করে দেখ নিচে দেখ তোকে কোম্পানি থেকে ফ্যাক্টরি থেকে বলে দিয়ে তোমাকে 60 ঘন্টায় কাজটা নামাতে হবে তুই 45 ঘন্টায় কাজ নামিয়েছিস কত ঘন্টা কাজ নামি 45 ঘন্টায় কাজটা 45 ঘন্টা নিয়েছিস 3 ঘন্টা আইডিয়াল টাইম মানে বুঝছো মানে ধর সেই সময়টা কাজ করলি না তোর থেকে প্রোডাকশন পেলো না সময়টা নষ্ট করলি কোম্পানি ঠিক আছে আচ্ছা তুই যদি কোম্পানির সময় নষ্ট করিস কোম্পানি সেই সময় টাকা পেমেন্ট করবে করবে আমি একটু ভালো উদাহরণ দিচ্ছি আইডিয়াল টাইম বুঝিস বলতে পারবি আইডিয়াল টাইমের টাকা পেমেন্ট করা হয় কি হয় না পেমেন্ট করা হয় কেন ধর তুই ধর অফিসে ঢুকেছিস ধর সাপোজ তুই ওয়ার্কার ফ্যাক্টরি ঢুকেছিস তুই 10টা থেকে ডিউটি বিকাল 5টা অবধি 2টো থেকে 3টে অবধি ধর তোদের টিফিন টাইম দিল 2টো থেকে 3টে অবধি যে 1 ঘন্টা টিফিন টাইম দিল ওই সময় কিন্তু মাইনা কেটে নেয় আইডিয়াল টাইমে পে করা হয় ঠিক আছে কিন্তু মাথায় রাখবি আইডিয়াল টাইমের বেসিক টাকা দেওয়া হয় বেসিক বোনাস দেওয়া হয় এটা মাথায় রাখতে হবে বোনাস কার দেবে যে যেখান থেকে তোর ইফেক্টিভ কাজ পেয়েছে তোর থেকে কাজ পেয়েছে আউটপুট পেয়েছে তোকে তো বোনাস দেবে তো আইডিয়াল টাইমে তো কাজই নেয়নি বোনাস দেবে কি করে মাথায় রাখবে আইডিয়াল টাইমের বোনাস হয় এটা মনে রাখবে আইডিয়াল টাইমের কিন্তু কখনো বোনাস হয় ঠিক আছে তো মনে রাখতে হবে ঠিক আছে তো বোঝা গেল কি বললাম ওয়েটিং মানে আইডিয়াল টাইম বলে দিয়েছে ব্যাকেটে বলে দিয়েছে ঠিক আছে তো কিন্তু ডিএ কার উপর হয় ডিএ সবার হয় ডিএ কিন্তু ইয়ের ওপর হবে এই যে ডিএ কত ঘন্টা দেবে জানিস ডিএ
দেখ ভালো করে দেখ কি বলেছে, এখানে 48 ঘন্টার তোকে ডিএ দেবে। ডিএ কিন্তু 48 দেখ লিখেও দিয়েছে, দেখ ডিএ কত 4,800 টাকা দেওয়া হয় পার উইক অফ 48 আওয়ার্স। ঠিক আছে, 48 আওয়ার্স। তার মানে ভাব, আজকে তুই ধর একটা লেবার কোম্পানিতে ফ্যাক্টরিতে কাজ করতে গেছিস, তুই কাজ করতে 45 ঘন্টা নিয়েছিস, নেট 45 ঘন্টা কাজ করিয়ে 3 ঘন্টা আইডিয়াল টাইম, তাহলে তুই কত ঘন্টা ছিলি কোম্পানিতে? বল কত ঘন্টা ছিলি কোম্পানিতে? 48। তাহলে তোকে 48 এর দিয়ে দিতে হবে। বোঝা গেল তো? এখন বলে তুই 45 কাজ করেছিস নেট, 45 এর দিয়ে হয় না, দিয়ে 48 এর উপর হবে। ঠিক আছে, 48 এর উপর দিয়ে মনে রাখ। এই ছোট ছোট জিনিস মনে রাখতো, এই ক্লাসে করানো অঙ্ক, এই ক্লাসে করানো অঙ্ক। ঠিক আছে তো? আর তো বিকমের তো এটা তো ফেভারিট অঙ্ক, বিকমের নর্মাল কোশ্চেন, বিকমের এরকম মানে মানে বুঝলি, বিকমের এটা নর্মাল অঙ্ক, এটা মানে বিকমে যারা পড়ে তাদের সবচেয়ে ইজি অঙ্ক এটা। আচ্ছা দেখ, হয়ে গেল এটা। আচ্ছা এবার দেখ শোন, হ্যাঁ একটু এই অঙ্কটা কি, অঙ্কটা হয়তো কোনো বছর পরীক্ষায় ইয়ারে আসেনি, এবার তোদের বইতে আছে অঙ্ক, তোরা যারা যারা বই কিনেছিস তাদের বসুনাকের বইতেও এই অঙ্কটা আছে, বা আমি যে স্টাডি ব্যান্ড দিয়েছি সেখানেও এই অঙ্কটা সেট করা আছে, সেখানেও এই অঙ্কটা সেট করা আছে। ঠিক আছে তো? তো অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক। হ্যাঁ আমি যে কোশ্চেনটা সেট করেছিলাম ওখানে কেমন কোশ্চেন ছিল মনে কর, আমি বলেছিলাম জব নাম্বার 103 আর জব নাম্বার 107 এরকম লেখা ছিল কোশ্চেনে, দুটো জব দেওয়া ছিল কিন্তু একটাই দিয়েছি। ঠিক আছে, এখানে জব নাম্বার ওখানে ছিল 103 107, এখানে তো জব নাম্বার সেরকম বলেইনি, মানে একটা জবেরই অঙ্ক দিয়েছে। ঠিক আছে তো? আচ্ছা যাই হোক, এটা এটা করিয়ে দিয়েছি, তাহলে টিএ বলে দিয়েছে। বেসিক ওয়েজ রেট, আমরা যখন হ্যালসেভার ওয়ার্ক করতাম বলতো না রেট পার আওয়ার, বলতো না রেট পার আওয়ার বলে দেয়, তোকে বুঝে নিতে হবে রেট পার আওয়ার কত। বলছে 8 ঘন্টায় 800 টাকা দেয়, তাই তো? 8 ঘন্টা 800 টাকা দিলে 1 ঘন্টায় কত দেয়? 100 টাকা। রেট পার আওয়ার 100 টাকা, তাহলে এক একটা করে লিখতে হবে তোকে, লিখবো আমরা। তো ওয়ার্ক লেখ, খাতায় লেখ, খাতায় লেখ, খাতা সাজা, এটা করে লিখ। কত নম্বর অঙ্কের নাম্বারটা বল? 5। ভালো অঙ্ক ছিল, যথেষ্ট ভালো অঙ্ক ছিল। রেট পার আওয়ার কত লিখবো? 800/8, তাহলে কত হলো? 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। কোশ্চেন পর আর কি বের করতে বলেছে? and his time sheet for a week summarized, ঠিক আছে, summarized below। আরে অঙ্কটা ভালো দিয়েছে, অঙ্কটা যদি একটা লাইন দিত না তখন স্টুডেন্টের কাছে টাফ হতো। ঠিক আছে, যদি বলতো এটা কস্ট অ্যাকাউন্টিং এ কি এর ট্রিটমেন্ট কি হবে, তখন সমস্যা হতো। গ্রস হয়েছে ঠিক আছে, যেমন ধর আইডিয়াল টাইম কোথায় যায়, অ্যাকাউন্টস এর অনেক জায়গা আছে, মানে কস্টিং এর অনেক জায়গা আছে, আইডিয়াল টাইম এই ওভারহেডের মধ্যে আসে, বোনাস এই ওভারহেডে আসে, যদি এরকম কোশ্চেন বলতো তখন টাফ ছিল। এত অব্দি সোজা নর্মাল অঙ্ক, এত অব্দি সোজা নর্মাল অঙ্ক দিয়েছে। ঠিক আছে তো? আচ্ছা যাই হোক, এবার সাজা। আর যখনই লেবারের অঙ্ক দেবে না, ইনফরমেশন তুই সাজিয়ে নিবি, মাথায় রাখ। যখন লেবারের অঙ্ক দেবে ইনফরমেশন সাজিয়ে নিবি, বুঝলি কি বলে, যেটা আমি বারবার করি, ইনফরমেশন। ইনফরমেশন বলতো কি, এখানে টাইম অ্যালাউড বল কত বলেছিল? 60 আওয়ার্স। এবার লিখে লিখে করবি 60 আওয়ার্স, মাইনাস করবি কি টাইম টেকেন। টাইম টেকেন কত বলেছে? 45 আওয়ার্স, বাদ দিয়ে কত হলো? 15 আওয়ার্স। কি হলো? টাইম সেভ। ঠিক আছে, লিখে দিলাম, ইনফরমেশন সাজিয়ে দিচ্ছি। ওরা তোকে কি বলে দিয়েছিল আর কি বলেছিল বল? আইডিয়াল টাইম কত বলেছিল? আইডিয়াল টাইম বল? 3 আওয়ার্স। ঠিক আছে তো? আর কি বলেছিল বল? ডিএ, ডিএ কত বলেছিল বল? 4,800 না? ব্যাস, এই আর তো কিছু দরকার নেই, হয়ে গেছে। ওরা তোকে কি বের করতে বলছে জানিস তো? ওরা তোকে কি বের করতে বলছে? গ্রস ওয়েজেস। তার মানে তোকে এরকম দাগ কেটে করতে হবে, কেটে করতে হবে। ঠিক আছে, পার্টিকুলার আর রুপিস, দাগ কেটে করতে হবে, ঠিক আছে। উপরে লেখ স্টেটমেন্ট শোয়িং গ্রস ওয়েজেস। ঠিক আছে, কি লিখলাম? স্টেটমেন্ট শোয়িং গ্রস ওয়েজেস। প্রথমে কি লিখবো জানিস তো? টাইম ওয়েজেস লিখতাম না, আমাদের ভাষায় কি লিখতাম? আমরা টাইম ওয়েজেস লিখতাম। টাইম ওয়েজেস বের করার ফর্মুলা কি ছিল মনে আছে? টিটি ইন্টু আর। ঠিক, টিটি ইন্টু আর। আন্ডারলাইন করলাম, আন্ডারলাইন করে লিখবো কি? বেসিক। এখানে জব লিখছি, জব। আমরা যখন অঙ্ক করেছিলাম ওখানে কি ছিল? জব নাম্বার লেখা ছিল না, জব নাম্বার 103 107, তখন জব নাম্বার লিখেছিলাম। অ্যাকচুয়ালি এটা টাইম ওয়েজেস। টাইম ওয়েজেস জব নাম্বার তো বলেনি, শুধু জাস্ট জব লিখলাম। ঠিক আছে তো?
মানে যে ওয়ার্কার যে নর্মালি যে টাইম ওয়েজেস পাবে সেটা লিখছি। আর একটা কি লিখবো, একটা আইডিয়াল টাইম লিখবো, আইডিয়াল টাইম, বুঝতে পারছিস তো? আইডিয়াল টাইম লিখবো। তাহলে তুই বল কত ছিল টাইম ওয়েজেস, কত হবে? 45 ঘন্টা। কত হবে বল? 45 ঘন্টা ইন্টু 100, বুঝতে পারলি কেন 45 ইন্টু 100 হলে? এটা নিশ্চয়ই বুঝতে পারলি। তুই যে ওয়ার্কার ফ্যাক্টরিতে কাজ করেছে কত ঘন্টা, কাজটা করতে কত ঘন্টা নিয়েছে? ইন্টু 100 হয়ে গেল। আর আইডিয়াল টাইম কত ছিল? 3 ঘন্টা। 3 ইন্টু 100, তাহলে কত হলো? 45 ইন্টু 100 করলে 4500, 3 ইন্টু 100 করলে 300, তাহলে কত হলো? 4800। ঠিক আছে, 4800। কত হলো? টাইম ওয়েজেস হয়ে গেল কত? 4800। বোঝা গেল টাইম ওয়েজেস 4800। বুঝেছিস তো? তারপর কি লিখবো? টাইম ওয়েজেস কি লিখতে হবে বল? বোনাস। ফর্মুলা কি লিখবো বল? টিটি বাই টি এ, টিটি বাই টি এ ইন্টু টিএস ইন্টু আর। কেন? এটা কার ফর্মুলা ছিল? লোয়ানের ফর্মুলা তো এটাই ছিল। আচ্ছা, বোনাস কার দেবে? তুই নিজে বল, এইবার তো বোঝালাম। বোনাস কার দেবো? জব আর আইডিয়াল টাইম দুজনের দেবো, নাকি শুধু আইডিয়াল টাইমের দেবো, নাকি শুধু জবের দেবো? শুধু জবের দেবো। মাথায় রাখবি, এটা মনে রাখতে হবে না, এটা মনে রাখতে হবে, বুঝতে হবে ব্যাপারটা। জবের শুধু বোনাস হবে। টিটি কত ছিল বল? টিটি 45, টিএ কত ছিল? 60, টিএস কত ছিল? 15, আর রেট কত করেছিল? 100। 15 60 কাটলে 4, 4 100 কাটলে 25, ধর 45 ইন্টু 25 কত হচ্ছে? 1125 বোনাস। ঠিক আছে, লাখ কি হবে? ডিএ শেষ। ডিএ কত বলছিল? 48। যোগ করে যেটা বলে তাকে বলে গ্রস ওয়েজেস। 4800 প্লাস 4800 যোগ 1125 কত হচ্ছে? 10,725 টাকা। এটাকে বলা হয় গ্রস ওয়েজেস। নর্মাল বলছিল, সে একটু প্যাটার্নটা জানতে হবে, প্যাটার্নটা জানতে হবে। नेट वेजेस होता है नेट वेजेस নেট ওয়েজেস হয় এর পরে না, না, গ্রস ওয়েজেস দেবে। আচ্ছা, হয়ে গেল 5 দাগের কোশ্চেনটা, বুঝতে পারলি তো? আরো যদি ধর ম্যাক্সিমাম এই অঙ্কটা বুঝে, এই অঙ্কটা আমার কাছে বুঝতে অসুবিধা হবে, ও কোনটা করবে, সে স্টুডেন্ট কোন অঙ্কটা করবে। নিচের অঙ্কটা নর্মাল অঙ্ক দিয়েছে, বুঝতে পারলি কি বললাম? আরে তোর কোডের পেপার কোশ্চেন টাফ করলে কি হবে? তোর যেখানে একটা অঙ্কের সঙ্গে আরেকটা অঙ্ক, একটা অঙ্ক কঠিন করুক না, একটা অঙ্ক তো একদম পুরো সোজা দিয়ে দিল। কি বললাম বুঝলি? এরকমই তো করেই তো কোশ্চেন, করতেই পারে। দেখ পরেরটা, দেখ পরেরটা তো একদম পারবি, পরেরটা কি সোজা, পরেরটা তো কিছু নেই। ম্যাক্সিমাম স্টুডেন্ট হয়তো অনেকটাই করেছিল সব। ঠিক আছে, দেখ তাহলে আগে ইনফরমেশন সাজাবি, যেটা বলছি ইনফরমেশন আগে সাজাবি, পরেরটার ইনফরমেশন আগে সাজা। কি কি ওয়ার্কার ছিল? এক্স আর ওয়াই। প্রথমে কি লিখবি? টাইম অ্যালাউড লেখ, প্রথমে টাইম অ্যালাউড লেখ। কত বলেছে? 56 টাইম অ্যালাউড ব্র্যাকেটে এইচ আর এস কত? 60 মাইনাস করবো টাইম টেকেন, বলে দিয়েছিল? ভালো করেছে, টাইম টেকেন বলেনি। টাইম সেভ বলে দিয়েছিল? কত? এইচ আর এস 6 6, তাই তো? 6 6 তাহলে কত হলো? 50 এটা 54, তাই তো? ব্র্যাকেটে এইচ আর এস, আর আবার ব্র্যাকেটে লেখ ব্যালেন্সিং ফিগার, তাই তো? এটা ব্যালেন্স করলাম তো, ব্যালেন্স করে তো এটা বেরোলো। এইটা কিন্তু সাজাবি, কারণ এটা তো একটা অঙ্কের পার্ট।
ইএস বের তো করতেই হবে তোকে, আমি ওখানে ইনফরমেশনই বের করে দিলাম, ঠিক আছে। তারপর কি লিখবি বল, রেট পার আওয়ার, তার নিচে লিখবি রেট পার আওয়ার। পরীক্ষার হলে এইভাবে টুকে নিবি, তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে, অঙ্ক মিলবে, অঙ্ক ভুল হবে না, বারবার দেখতে হবে, টুকে টুকে করবি। রেট পার আওয়ার, রেট পার আওয়ার কত বলেছে বল, 12 12 টাকা 10 টাকা। আর পরীক্ষা ভাবিস না কস্টেক্স পরীক্ষা 3 ঘন্টা 15 মিনিট লাগে পরীক্ষা, তোর যদি অঙ্ক কমন পড়ে, অঙ্ক যদি জানা থাকে, সহজে হলে 2 ঘন্টা 15 মিনিট হল থেকে বেরিয়ে যাবে, 2 ঘন্টা 15 মিনিট থিওরি ফিওরি লিখে, এত টাইম লাগে না। অঙ্ক করতে 1 ঘন্টা 15 মিনিট লাগবে, আর হয়তো থিওরি তো এমসিকিউ করতে ধর আরো 1 ঘন্টা ধরে নে। তো তোর কি অঙ্ক হতো তুই ভাব, একটা স্টোর লেজার করতে হবে, একটা স্টোর লেজার করতে হবে, লেবারের 2টো অঙ্ক করতে হবে, কটা হলো 3টে অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। হাউস বডির বড় একটা অঙ্ক 4টে অঙ্ক হয়ে গেল, আদার সোর্সের একটা অঙ্ক 5টা অঙ্ক, আর যদি তোর হাউস বডি আটকে দেয় 6টা অঙ্ক, খুব বেশি টাইম লাগবে। হলো রেট পার আওয়ার। আর কি কিছু বলেছিল? হ্যাঁ, স্কিম বল, স্কিম কি বলেছিল? হেলসে তারপরটার বল, ব্যাস হয়ে গেল। আমি তো এই অঙ্কটা তোকে 2 লাইনে নামিয়ে দিতে পারি, বাট করবো না। 2 লাইনে মানে কি বল, ছক কাটলে 2 লাইনে হয়ে যাবে, ছক কেটে করলে 2 লাইনে অঙ্ক নেমে যাবে, মানে একটা এক্স এর ঘর একটা ওয়াই এর ঘর করলে 2 লাইনে অঙ্ক শেষ। বাট মানে তোরা যেমন শিখিস সেইভাবেই কর, মানে বুঝতে পারলি কি বললাম? ছক কেটে করলে কি হবে, একটা এক্স এর ঘর করলে একটা ওয়াই এর ঘর করলি, বুঝতে পারলি কি বললাম? ছক কেটে কেমনটা দেখ, ছক কেটে যদি করিস খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটা এক্স এর ঘর করলি, একটা ওয়াই এর ঘর করলি, তাই না? তুই এখানে কি লিখবি দেখ, টাইম ওয়েজেস, তাই তো, টাইম ওয়েজেস ফর্মুলা কি হবে, টিটি ইনটু আর, করতেই পারি। আর তুই এটা এপ্লাই করবি করবি সেটা পরের ব্যাপার, মানে করা যায়, টাইম বাঁচানোর জন্য করা যায়। এবার তুই যদি যেমন করেছিস সেইভাবে তো করতে পারবি, এটা করা নিয়ে কথা তোর অঙ্ক, ঠিক আছে তো। এক্স, এক্স এর টিটি কত ছিল দেখ, লিখলাম এক্স এর টিটি কত ছিল বল, 50, আর রেট কত ছিল 12, কত হলো 600। ওয়াই এর টিটি কত ছিল বল, ওয়াই এর টিটি 54, 54 ইন্টু 10, 540 হয়ে গেল, টিটি হয়ে গেল। এবার বোনাস করো শেষ অঙ্ক। এটাও কিন্তু দেখ অনেকটা, কিন্তু দেখ তুই দেখো তাড়াতাড়ি হয়ে গেল, এটাও তো তাড়াতাড়ি হয়ে গেল, দেখ 1 লাইন অঙ্ক হয়ে গেল, 1 লাইন অঙ্ক হয়ে গেল, হ্যাঁ। বোনাস, বোনাস তো। এবার দেখ বোনাসটা কি হবে, প্রথমে এক্স এরটা করবো, এক্স, ঠিক আছে, এক্স এরটা করবো। তো এক্স এর বোনাসটা কি করে করবো একটু ভালো করে দেখবি, কিন্তু এক্স এরটা কি বলছে হেলসে, তাহলে করবো 1/2 ইন্টু টিএস ইন্টু আর, ঠিক আছে। এবার 1/2, আর টিএস কত ছিল বল, টিএস 6, আর একটু আর ছিল 12, তাহলে কত হচ্ছে 72কে 2 দিয়ে ভাগ করলে 36 হয়ে গেল। এবার ওয়াই, ওয়াইটা কি ছিল, টিটি বাই টিএ ইন্টু টিএস ইন্টু আর, তাহলে ওয়াই এর টিটি কত ছিল দেখ, ওয়াই এর টিটি 54/60 ইন্টু টিএস 6 ইন্টু রেট কত করে 10 না, 54, টোটাল কত হলো 636, আর এটা হচ্ছে 540 আর 50 590 594। দেখ পরীক্ষার হলে এক্সপেরিমেন্ট করবি না, এক্সপেরিমেন্ট তুই বাড়িতে করবি, বাড়িতে করে তারপর তুই যেটা তোর খুব হ্যাবিচুয়াল থাকবে সেটাই তুই পরীক্ষা হলে অ্যাপ্লাই করবি, ঠিক আছে তো। দেখ তাহলে বুঝতে পারলি, দেখ কত 2 লাইনে হয়ে গেল, মানে ওটা করতে কেন করলাম না জানিস তো, ওটা করতে না একটা টাইম লাগছিল, অনেকটা টাইম লাগছিল। এবার দেখ তোর যদি মনে হয় না আমি ওইভাবে করবো, আগের মতন করতেই পারিস, তোর যেটা মন চাই সেটা তুই করবি, সেটা তোর হাতে, তোর যেটা মন চাই, আমি এটা করলাম। তোর কি এটাই বেরিয়েছে স্যার, কত কত বেরিয়েছে বল, এক্সের ওয়েজেস কত বেরিয়েছে? আচ্ছা, ওয়াই এর 594, হ্যাঁ, এটাকে বলা হয় টোটাল ওয়েজেস, বলি না কোনটা, এটা করবি। তোর যদি মনে হয় দুটোই করবি, দুটোই করে রাখ, যেটা তোর ভালো লাগবে সেটা করবি। এটা করলে একটা সময়টা বাঁচলো আর কি, আর কিছু সময়টা বাঁচলো। আমি মাঝখানে একবার ইয়ারের অঙ্ক দিয়েছিলাম, দেখলাম একই অঙ্ক দুবার, দুজন ওয়ার্কার, একবার হেলসে করে একবার লোয়ার করে, অনেকটাই বড় অঙ্ক হয়ে যাবে সেক্ষেত্রে, অনেকটাই বড় অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে তো। তুই টাইম বাঁচাতে পারিস, টাইমটা বাঁচাতে পারিস।
আচ্ছা এবার কি বলবো, এফেক্টিভ রেট বের করতে বলেছে। দেখ এফেক্টিভ রেট এখানেই করে দেবো, এখানেই বেশি কাটবো না, এখানেই করবো, এখানেই করবো এফেক্টিভ রেট। শুধু ফর্মুলা লিখবো ব্র্যাকেটে কি, ওয়েজেস বাই টিটি, ঠিক আছে, ওয়েজেস বাই টিটি হয়ে গেল। তাহলে ওয়েজেস কত পেয়েছিল বল এখানে, 636। টিটি কত ছিল বল, এই টিটি কত ছিল, এক্স এর টিটি কত ছিল, 50। আচ্ছা এখানে 594, ওয়াই টিটি কত ছিল, 54। ব্যাস ভাগ করে দে শেষ হবে। শুধু 34/50 কত হচ্ছে, 12.72 পেয়েছিল ইয়ে। ওটা 594 কে কত ভাগ করো, 54 দিয়ে ভাগ করো, হ্যাঁ 11 হবে। না 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 10.9 না 10.9, না না, হ্যাঁ এভাবে করা যায়। মানে এটা আমি কেন করলাম দেখো, আমি দেখলাম যে আমার সময়টা আবার কি বলছে, সময়টা একটু কম লাগবে। এটা দেখ না। আগের অঙ্কটাও তো লেবার ছক্কেরে করলাম, তো এটাও ছক্কেরে করে দিই। দেখ শোন, হয়ে গেল এটা? আচ্ছা দিচ্ছি আমি, ভালো দিলে পাঠিয়েছি। দেখে নিস পরে, নে টুকলি টুকে না পুরোটা। ওটাও দিয়ে দিলাম, পরে করে নিস, সাথে করে নিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এফেক্টিভ রেট, ওই যে এফেক্টিভ রেট, এটাকে এফেক্টিভ রেট বলে। ফর্মুলা ব্যাকেটে লেখ, ওয়েজেস বাই টিটি। এই তো 636 লেখ, 636/50 করলে কত হবে, 12.72। আর ওটা 594/54 কত হচ্ছে, 11। শেষ। তাহলে ট্যাক্সে, সরি কস্টের পোর্শনটা শেষ হয়ে গেল। ট্যাক্স, আচ্ছা এই অঙ্কটা ভালো অঙ্ক লেগেছে আমার খুব। ট্যাক্সে দেখ 6-এর দাগে যে এর পরে একটা অঙ্ক ছিল, হাউস প্রপার্টি থেকে দিয়েছিল। তার মানে এবছর কিন্তু পরীক্ষায় একটা ন্যাপ দেবে। এখন 19 সাল থেকে দেখলাম, 19 সাল 20-21 পরীক্ষা হয়নি, 22-23 মানে 3 বছর পর পর এসছে তোর ন্যাপ দিয়েছিল। মানে হাউস প্রপার্টি আগে কি হতো, হাউস প্রপার্টি 4 নম্বর একটা থিওরি লিখতে হতো, এখন 4 নম্বর থিওরির সঙ্গে একটা অঙ্ক অন দিয়েছে, এবং সেই অঙ্ক কিসের অঙ্ক বের করতে দিচ্ছে, হয় গ্যাপ নাহলে ন্যাপ। ঠিক আছে, তো দেবেই কিন্তু এবছর পাবি গ্যাপ বা ন্যাপ। ঠিক আছে, এবার দেখ শোন কি বলেছে কোশ্চেনটা পর, আমার মনে হচ্ছে কোশ্চেন একটু ভুল ছিল, বুঝছিস, চেঞ্জ করে দিচ্ছি, ভুলটা চেঞ্জ করে দিয়ে তারপর এগোচ্ছি, কিন্তু কোশ্চেন পেপারটাই ভুল ছিল আর কি, একটা লাইন ভুল ছিল। মিস্টার ওয়াই ইজ দ্য ওনার অফ এ হাউস ইন দিল্লি। ঠিক আছে, মিস্টার ওয়াই, ওয়াই হচ্ছে একটা দিল্লিতে একটা বাড়ির মালিক। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার ফাইন্ড আউট দ্য ন্যাপ। ওকে কি বের করে, ন্যাপ বের করতে বলেছে। অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, দেখ কি বলেছে, অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 বলেছে। যে অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 হলে প্রিভিয়াস ইয়ার কত ছিল, 22-23, মাথায় রাখবি। গ্রস মিউচুয়াল বলে দিয়েছে, ফেয়ার রেট বলে দিয়েছে, স্ট্যান্ডার্ড রেট, মিউচুয়াল ট্যাক্স সব বলে দিয়েছে। দ্য হাউস ওয়াজ লেট আউট, মানে তুই তোর বাড়িটা, মিস্টার ওয়াই তার বাড়িটা ভাড়া দিয়েছে কবে অবধি, দেখ আপ টু 31শে জানুয়ারি 2022। 31শে জানুয়ারি 2022 মানে কি বলছে, বলছে ও ওর বাড়িটা ভাড়া দিয়েছে কবে অবধি, 31শে জানুয়ারি 2022 অবধি ভাড়া দিয়েছে। আচ্ছা 31শে জানুয়ারি 2022 মানে কি, এটাতে 21-22 পড়ছে, 21-22 পড়ছে, এবং ভাড়া দিয়েছে কত করে, 15,000 টাকা করে। ফর্ম 1 ফেব্রুয়ারি 2022, তার মানে মানে বাড়িটা ভাড়া দিয়েছিল কবে অবধি, ভালো করে বোঝ ব্যাপারটা, 31শে জানুয়ারি 2022 অবধি বাড়িটা ভাড়া দিয়েছিল 15,000 টাকা। ঠিক আছে, তারপরে জানুয়ারি মাস তো হয়ে গেল, তাহলে ফেব্রুয়ারি মাস শুরু হবে। ফেব্রুয়ারি মাস থেকে ও বাড়িটা নিজে বসবাস করবে। মানে আমার কথাটা বোঝ, 31 জানুয়ারি 2022 মানে কেটে 21-22। ঠিক আছে, তারপরে বাড়িটা কি বলছে বল,
সেলফ অকুপাইড হয়েছে, বুঝতে পারলি? লাইনটা পড়, ভালো করে পড়। 31 জানুয়ারি অব্দি বাড়িটা ভাড়া দিয়েছে 15,000 টাকা করে। তারপরে কি বলেছে? From 1st February 2022 the property is self occupied for own residential purpose. এই তো বলেছে। এখন তুই বললি স্যার এরকম না হওয়ার কি আছে? কোশ্চেন তো হতেই পারে। তো ধরুন না 21-22 অব্দি বাড়িটা ভাড়া দিয়েছে। আমরা তো 22-23 এর অঙ্ক কত করতে হয়? প্রিভিয়াস এর 22-23 তো। 22-23 ধরুন পুরো এটা সেলফ অকুপাইড। সত্যি কথা বলছি। যদি এটা বলেন এর অ্যান্সার কত হবে? নীল হবে। অ্যান্সার নীল হবে। তো বেকার এরকম কোশ্চেন না। অ্যাকচুয়ালি ওরা করতে চেয়েছিল কি? এটা ওদের লেখা একটু ভুল একটু লিখে দিয়েছে। 31 বলো 31 জানুয়ারি 23 লিখতে হবে। হয় ওই যে আগের বছর পরীক্ষার কোশ্চেন এসেছিল হয়তো বলে দিয়েছিলে সেটা 23 হবে। আর না লিখলে তোমাকে একটা অ্যাজাম্পশন করে করতে হবে। নোট দিয়ে করতে হবে, নোট দিতে হবে। বুঝতে পারলি? তুই ভাব না, তুই বলিস স্যার সেলফ অকুপাইড ধরলে করা যায় না পুরোটা বাড়ি। মানে ধর এখানে ওরা কি বলতে চাইছে? ওরা বলতে চাইছে 31 জানুয়ারি 2022 অব্দি লেট আউট। তারপর তুই সেলফ অকুপাইড। তারপরে তো 22-23 করতে হবে, তাহলে 22-23 তো পুরোটাই সেলফ অকুপাইড হয়ে গেল। তাহলে এত বড় কোশ্চেনে তো শুধু নীল হবে অ্যান্সার। বুঝতে পারলি ব্যাপারটা? তো সেই অনুযায়ী কনসেপ্টের উপর বেরিয়ে বললাম যে না এখানে ডেটটা একটু ভুল আছে। ঠিক আছে? হ্যাঁ বল। এখানে হতেই পারে। না হওয়ার কি আছে? ডেটটা ভুল আছে। তাই আমি এটাকে কি করবো বল? আমি এটাকে 22 টাকে চেঞ্জ করে কি করবো? দেখ তোদের যাদের বই আছে না? বইয়ের ভেতরে 23 করে করবো। ঠিক আছে? তাহলে বোঝাতে পারবো না, তুই বোঝাতে পারবো না। ঠিক আছে? এটা 23 করে দিলাম। তাহলে এটা পরেরটা ফেব্রুয়ারিটা 22 এর জায়গায় ফেব্রুয়ারি 23 হবে। সব জায়গায় 23 ঠিক আছে? সব করে 23 করে দিলাম। ঠিক আছে? সব জায়গায় 23 করে দিলাম। আচ্ছা এবার তোকে কিছু শেখাচ্ছি। শোন। ধর আজকে ধর আমার হাউস প্রপার্টি আছে। ভালো করে বুঝে নে, গল্প বুঝে রাখে। থিওরিটিক্যাল কনসেপ্ট। আজকে আমার বাড়ি আছে, পুরো বাড়িটাকে ভাড়া দিতে পারি। যেকোনো মানুষ তার পুরো বাড়িটাকে ভাড়া দিতে পারে। পুরো বাড়ি ভাড়া মানে বুঝিস তো? তুই একটা বাড়ি তৈরি করেছিস, পুরো বাড়িটা ভাড়া দিয়ে দিবি। বা তুই এরকম করতে পারিস, তুই বাড়ি তৈরি করে পুরো বাড়িটা কি করবি তুই? সেলফ অকুপাইড। এটা বলতে পারলি পুরো বাড়িটা নিজে বসবাস করি। হতেই পারে। আবার কিছু লোক আছে কি করে? কিছু লোক কি করে জানিস? এখানে লিখছি পার্টলি। দাঁড়া, এক মিনিট। partly self-occupied and partly let out. এটা তো করতে পারে কেউ। কিছুটা নিজে বসবাস করলো আর কিছুটা ভাড়া দিল। যেমন ধর প্রতিটা মানুষের বাড়িতে ধর 3 তলা বাড়ি আছে। ও কি করলো? ও 1 তলা 2 তলা নিজে বসবাস করলো। 3 তলা কি করলো? ভাড়া দিল। এটাকে কি বলে? কিছুটা নিজে থাকলাম, কিছুটা ভাড়া দিলাম। এটাকে বলে partly self-occupied বা partly let out। বা এরকম হতে পারে জানিস? এটা তো আচ্ছা এই যে আমি তোকে বললাম, এটা তো বললাম আরেকটা বলি উদাহরণ দিই তারপর বলছি। বা এমনও হতে পারে ধর 12 মাসে তো 1 বছর। তুই 10 মাস নিজে বাড়িতে বসবাস করলি। 2 মাস ধর তোর বাইরে যেতে হবে, বাইরে যেতে হবে। তোর ফ্যামিলি নিয়ে বাইরে ফরেনে যাবি 2 মাস। কাজে বাইরে চলে যাবি ফরেনে। তো তুই 2 মাসটা যদি বাড়িটা তালাবন্ধ করে দিস, তোর বাড়িতে যা আছে তো কেউ জানলো ভেঙে চুরি-ফুরি করে নিয়ে চলে গেল। ঠিক আছে? হতেই পারে। তুই কি করলি তখন? বাড়িটা ভাড়া বসিয়ে দিয়ে যেতে পারিস 2 মাসের জন্য। ঠিক আছে? তাহলে এটাও তো হয়। তা তুই 10 মাস নিজে বসবাস করলি, 2 মাস ভাড়া দিয়ে গেলি। এখানে কেমন অঙ্ক দিয়েছে বুঝেছিস তো? বলছি ব্যাপারটা। এখানে বলেছে কি? এখানে বলছে তুই 10 মাস ভাড়া দিবি, 2 মাস নিজে বসবাস করবি। এরকম কিছু একটা বলেছে। যাই হোক, বলছি তোকে ব্যাপারটা। তাহলে কি বললাম? পার্টলি সেলফ অকুপাইড আর পার্টলি লেট আউট। এটা ডিপেন্ড করে কিসের উপর? এটা দুটো জিনিসের উপর ক্লাসিফিকেশন আছে। আমি কি বললাম? দুটো জিনিস কি বল? দুটো জিনিস কি? একটা হয় হচ্ছে স্পেস, আর একটা হয় টাইম। বুঝতে পারলি? স্পেস কাকে বলে? আজকে ধর তোর বাড়ি, তোদের বাড়ি আছে, দেখবি অনেকের বাড়িতে তোরা যেটা দেখিস, তোরা ম্যাক্সিমাম ওটাকে স্পেস হয়। স্পেস কাকে বলে? আজকে তো 3 তলা বাড়ি তৈরি করা আছে, 1 তলা 2 তলা নিজে থাকলি, 3 তলা ভাড়া দিবি। এটা কি হলো? এটাকে স্পেস বলা হয়। টাইম কোনটা? আজকে তোর বাড়ি আছে, তুই 10 মাস নিজে থাকলে 2 মাস বাইরে ঘুরতেই ভাড়া দিয়ে চলে গেলি। এটাকে টাইম বলা হয়। তো কোশ্চেন পড়ে দেখতে হবে কি বলেছে। এখানে যে এই অঙ্কটা কিন্তু পার্টলি সেলফ অকুপাইড পার্টলি লেট আউট নিচ্ছে। কিন্তু কিসের উপর বলেছে? স্পেস নাকি টাইম? এখানে টাইম বলেছে। ভালো করে পড়বে, এখানে টাইম বলেছে। তাহলে এই যে এখানে অঙ্ক করেছে, এই কোশ্চেন এইটা সেট করেছে। ঠিক আছে? আর যদি টাইম বলে না, যে পার্টলি সেলফ অকুপাইড পার্টলি লেট আউট অন দ্য বেসিস অফ টাইম বলে, সেক্ষেত্রে পুরো বাড়িটাকে লেট আউট ধরে নিতে হবে। ধরে করতে হবে। কি বলে? নিয়মটা জানতে হবে। নিয়ম জানলে অঙ্ক হয়ে গেল। অঙ্কে কিছু নেই। মেন হচ্ছে নিয়মটা জানা জরুরি। স্পেসটা হলে কি হবে?
স্পেস হলে বলবো, স্পেস হলে ধর যদি বলতো, স্পেস হলে কি বলতো, বলতো যে না 3/4 নিজে বসবাস করছে আর 1/4 ভাড়া দিচ্ছে। 3/4 জন্য আলাদা করো, 1/4 জন্য 3/4 ধর সেলফ কুমির আলাদা করবো আর 1/4 লেট আউট আলাদা। এটা যতক্ষণ না কোশ্চেন পাবো ওইভাবে মুখে বললে তুই বুঝতে পারবি না। মুখে বললে বুঝবে, কোশ্চেন না পেলে তুই বুঝতে পারবি না, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে তো, কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। আমি মুখে বললো কিছু তখন আটকে যাবে, করতে গিয়ে কিছু আটকাবে, হয়তো একটা অঙ্ক না পেলে করতে বুঝতে পারবি না। ঠিক আছে তো, ঠিক আছে আমি দেখবো যদি আমি এরকম অঙ্ক আমার বিকমে, এগুলো আমাদের বিকমে প্রচুর আসে, এটা পাটলি সেলফ কুমির পাটলি এটাও। কাছে এরকম কোশ্চেন আমি তোদের বইতে আছে, আমি দেখবো বইতে পেলে আমি দেখবো। ঠিক আছে, তোমার টাইমটা ছিল বইতে, এটাই করাচ্ছি। তাহলে বুঝতে পারলি তো, দাগ কাট, রুপিতে 2 ঘর কর। ঠিক আছে, তাহলে কি লিখবো প্রথমে? প্রথমে লিখবো, আচ্ছা বাড়িটা কোথায় ছিল, কোন শহরে ছিল বাড়িটা? দিল্লি না? দিল্লি, তাহলে কি হবে, ক্রস মিউনিসিপাল ভ্যালু লেখ। ঠিক আছে, গ্রস মিউনিসিপাল কত ছিল, 1,60,000 লেখ, 1,60,000। তার নিচে লিখবি ফেয়ার রেট, কত বলেছিল বল? 2,10,000 2,10,000। এটাই যদি বলতো জাস্ট একটু মুখে বলে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে এই অঙ্কটা করে নি, তারপর বলে দিচ্ছি পাটলি সেলফ পাটলি এটা স্পেস হলে কি হতে পারতো, এই বলে দিচ্ছি পরে। ঠিক আছে, আগে একটু টাইমটা দেখে নে। ফেয়ার রেট, এই দুটোর মধ্যে বড় কোনটা বল? 2,10,000। এবার কি লিখবো বল? স্ট্যান্ডার্ড রেট কত বলেছিল বল? 1,90,000। ছোট কোনটা? 1,90,000। স্টেপ 1 লেখ, স্টেপ 1 কি লিখ? রিজনেবল রিজনেবল এক্সপেক্টেড রেট, ব্র্যাকেটে একটা কথা লিখতে বলেছিলাম, ওই কথাটা লিখবি, হ্যাঁ অবশ্যই লিখবি। কি লিখেছিলাম বল? মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট হুইচ ওয়ান ইজ হায়ার বাট সাবজেক্ট টু ম্যাক্সিও স্ট্যান্ডার্ড। এটা লিখবি কিন্তু পরীক্ষায়, বারবার বলছি প্রতিটা স্টুডেন্ট লিখবি, পরীক্ষার হলে অবশ্যই লিখবি এটা। কি বললাম? মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট হুইচ ওয়ান ইজ হায়ার, ঠিক আছে তো, বাট সাবজেক্ট টু ম্যাক্সিও স্ট্যান্ডার্ড রেট। অর্থাৎ তোর পরীক্ষায় যদি কখন থিওরি চলে আসছে না, বলেছে হোয়াট ইজ রিজনেবল এক্সপেক্টেড, তুই জানিসই না, এই যেটা বলে এটা লিখে দিল নাম্বার পেয়ে যাবি। কি বললাম বুঝতে পারলি তো? মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট হুইচ ওয়ান ইজ হায়ার বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেট, এই কথা লিখবি। স্টেপ টু, স্টেপ টু জিজ্ঞাসা করছি যে তোরা তো মোটামুটি অনেক এই হাউস প্রপার্টি করতে পারিস। অ্যানুয়াল রেট, এখানে রেট কত করে বলেছিল বল? 15,000 টাকা করে তো। কে বলতে পারবি অ্যানুয়াল রেট কত হবে দেখি? 15,000 না, বল অ্যানুয়াল রেট কত হবে, 15,000 ইন্টু কত হবে? দুটো কোশ্চেন এমসিকিউ করছি, দুটো 50-50 কোশ্চেন দিচ্ছি, 10 নাম্বার। 15,000 into 12 হবে। 15,000 ইন্টু 12 হবে বল। 15,000 into 10 হবে। 12 হবে। 10 lost due to vacancy হবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। এখানে আমি জানি না কে কে অ্যান্সার ঠিক দিয়েছে বা ভুল দিয়েছে। ঠিক আছে, বুঝে ঠিক বলেছে নাকি না বুঝে ঠিক বলেছে সেটাও জানি না, বাট আমি বলছি অ্যান্সারটা কত হবে। এখানে অ্যান্সার হবে 15,000 ইন্টু কত, আচ্ছা তোর 31শে জানুয়ারি অব্দি ভাড়া দিয়েছিস, তো ফেব্রুয়ারি মার্চ 15,000 ইন্টু 10 হবে, কত হবে? 15,000 ইন্টু 10, 15,000 ইন্টু 10। এখন তোরা বলিস স্যার ভাড়া তো 15,000 টাকা করে প্রতি মাসে ভাড়া, আর অ্যানুয়াল তো 12 হয়। আরে অ্যানুয়াল 12 হয়, তোকে কে দিব্যি দিয়ে 12ই করতে হবে, ভালো করে বোঝ। তুই বাড়িটা ভাড়া দিয়েছিস কবে অবধি? জানুয়ারি অবধি। তারপর বাড়িটা ফাঁকা আছে, আরে তুই তো নিজে থাকছিস বাড়িটা, আর আগের অঙ্কগুলো আলাদা ছিল। আগের অঙ্ক এরকম ডিফারেন্সটা বোঝ ব্যাপারটা। আগের অঙ্কগুলো থাকলে তুই 15,000 ইন্টু 12 করতি। তাহলে আগের অঙ্ক কি এরকম থাকতো যে তোর তুই বাড়িটা ভাড়া দিয়েছিস, ঠিক আছে, ভ্যাকেন্ট থাকতো আগের অঙ্কগুলো, এখানে ভ্যাকেন্ট নেই অঙ্কে। তুই 10 মাস বাড়ি ভাড়া দিয়েছিস, তারপরে নিজে বসবাস করছিস, তাহলে বাড়ি ফাঁকা রইলো কোথায়? ফাঁকা নেই। এখানে তো বুদ্ধি এসে বুঝতে হবে। তাহলে কত হলো? 15,000 ইন্টু 10, বুঝতে পারলি কারণটা? বুঝতে পারলি তো? অ্যানুয়াল মানে সবসময় 12 হয় না, কারণটা তোকে বুঝতে হবে, কারণটা কি? আমি এই জন্য তো কিছুক্ষণ আগে না এটা বোঝালাম এটা, ঠিক আছে তো? 10 এর টাকা ভাড়া হবে। হ্যাঁ হ্যাঁ, 10 মাসটা কি করে আয়? তুই ভাড়া দিয়েছিস এপ্রিল থেকে শুরু করে জানুয়ারি অবধি। এপ্রিল থেকে জানুয়ারি ক মাস হয়? 10 মাস হয় বোন, 10 মাস হয়। তারপর ফেব্রুয়ারি থেকে তুই কি করছিস বাড়িটাতে? নিজে বসবাস করছিস। তাহলে বাড়ি কি তোর ফাঁকা ছিল নাকি?
বাড়ি তো ফাঁকা ছিল, তাহলে কি করে ভ্যাকেন্ট হবে? বুঝলেন না কি বললাম? আজকে আমরা ভ্যাকেন্টটা কি করে করতাম? যে না, আমি ধর বাড়িটা 12 মাসই ভাড়া দিলাম। বাড়িটা ধর আমার 12 মাস ছিল। ঠিক আছে? 12 মাসের মধ্যে ভাড়াটিয়ার কাছ থেকে 10 মাস পেয়েছি টাকা। 2 মাস টাকা পাইনি। কেন? ভ্যাকেন্ট ছিল। এখানে কোথাও বলেছে 12 মাসই বাড়িটা ভাড়া? তোকে বুঝতে হবে। স্যার ওখানে তো রেন্ট রিসিভ হবে। কোনটা এটা? তো অ্যানুয়াল রেন্ট মানে তো 12 মান্থস হয় না। না, এরকম কোনো ব্যাপার না। তুই অ্যানুয়াল রেন্ট লিখতে পারিস। ঠিক আছে? অনেকে লেখে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ লেখে। ঠিক আছে? আমি এখানে এটা করে দিলাম। কোনো সমস্যা নেই। কেননা আমি এখানে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ লিখে দিলাম। এবার তোর না একটু কনফিউজ হয়ে যাবি। তো প্রতিটা অঙ্কে অ্যানুয়াল রেন্ট লিখতে হবে, এখানে কেন অ্যাকচুয়াল রেন্ট লিখতে হবে? যাতে তুই বুঝতে অসুবিধা না হয় তাই লিখলাম। আর তাও যদি অসুবিধা হয়, তুই এখানে লিখতে পারি অ্যাকচুয়াল রেন্ট রিসিভড স্ল্যাশ দি অ্যানুয়াল রেন্ট। ঠিক আছে তো? 15,000 ইন্টু 10 করলে কত হলো? 1,50,000। তাহলে কত? এই দুটোর মধ্যে বড় কোনটা? 1,90,000। কি লিখবো? স্টেপ 3। এটাই হয়ে যাবে গ্যাপ। ঠিক আছে? এটাই কিন্তু গ্যাপ হয়ে যাবে। বুঝতে পারলি? এটাই কিন্তু গ্যাপ হয়ে যাবে। মানে এখানে তার লিখতে হবে না যে তোর ওই এখানে তার ভ্যাকেন্ট নেই। তাই না? এখানে ভ্যাকেন্ট নেই। তাহলে ব্র্যাকেটে কি লিখবি? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ। হয়ে গেল গ্যাপ। মিউনিসিপাল ট্যাক্স ছিল অঙ্কে? লিখ মিউনিসিপাল ট্যাক্স অর any other tax paid by the owner. কত ছিল মিউনিসিপাল ট্যাক্স? 10%। কার উপর হয়? নেটের উপর হয়। গ্রস ছিল 1,60,000, তাই তো? গ্রস ছিল 1,60,000, নেটে নিয়ে গেলে কি হবে? 9/10 ইন্টু 10%। কত হচ্ছে? কত হচ্ছে বল? 1,60,000 ইন্টু 9/10 ইন্টু 10%। 10% ছিল তো? 14,400 মাইনাস কর। মাইনাস করে বল কত হচ্ছে? 1,75,600। এটা বের করতে বলছি। এটা হলো ন্যাব হয়ে গেল। নেট অ্যানুয়াল। বোঝা গেল অঙ্কটা কি করলাম? এবার শোন, এটা তো হয়ে গেল তো? ওরা আরেকটা এই কোশ্চেনের মধ্যে আরেকটা অ্যান্সার জানতে চেয়েছে। 4 নম্বরের জন্য একটু বড়ই জানতে চেয়েছে, একটু বেশি। ঠিক আছে? হয়ে গেল না এত অব্দি? এত অব্দি ঠিক ছিল 4 নম্বর। তারপর আবার একটা অ্যান্সার জানতে চেয়েছে। বুঝছি এত অব্দি? বলছে দেখ, এখানে কি বলতে চেয়েছে? বলছে তারপরে পড়ি, হ্যাঁ? বলছে ডাজ ইট মেক এনি ডিফারেন্স ইন অ্যানুয়াল ভ্যালু ইফ প্রপার্টি ইজ লেট আউট 31 জানুয়ারি 2023 অ্যাট রুপিস 20,000 পার মান্থ। বলছে ভাড়াটা 15,000 জায়গায় যদি 20,000 টাকা করে হতো, তাহলে তোমার ন্যাপ কত হতো? ভাড়াটা যদি 15,000 জায়গায় যদি 20,000 টাকা করে হতো, তাহলে তোমার ন্যাপ কত হতো? তখন ন্যাপ কত? তাহলে করতেই তো হতো। ঠিক আছে তো? তাহলে ওটা লিখবি। সেকেন্ড প্যারাটা যেটা কোশ্চেন তুলেছে না, ওটা তুলবি। তুলে লাইনটা লিখবি। বুঝতে পারলি তো? এটা কি লিখবি? দেখ লেখাটা কি লিখবি? তুই এখানে লিখবি কি লিখবি? দেখ এখানে কি লিখেছিলি? লিখবি if property is let out up to 31st January 2023 at rupees 20,000 per month, then NFE। বুঝলি কি লিখবি? এই দেখ আমি বলছি, লিখতে পারিস তোরা। লেখ if property is let out। ওয়ার্কিং হলে না, অঙ্কের মধ্যে ওয়ার্কিং না, অঙ্কের মধ্যে চলছে। সেকেন্ড পার্ট, এটা সেকেন্ড পার্ট। লেখ if property is let out, if property is let out up to, if property is let out up to 31st January কত? 2023 তো? বাই 31st January 2023। ঠিক আছে? 31st January 2023 at rupees 20,000 per month। At rupees 20,000 per month। Then NAV will be, তখন NAV কত হবে? ঠিক আছে? তখন NAV টা কত হবে? পারবি তো করতে এবার? বল পারবি কি পারবি না? শুধু 15 যেটা ছিল ওটাকে 20 বসিয়ে করবি। তাহলে কি করবো? হয়েই তো গেল আমার। আপনি বলতে
হ্যাঁ এটাকে জানতে যেতে হবে। দেখ পুরোটা ঠিক আছে, শুধু এখানে 15 জায়গায় 20,000 বসাবো। 20,000 ইন্টু 10 কত হলো? 2 লাখ। তাহলে 1,90,000 আর 2 লাখের মধ্যে বড় কোনটা, বুঝতে পেরেছো? পুরো কিছু নেই, জাস্ট এইটুকু চেঞ্জ করতে। 2 লাখ, 2 লাখ থেকে 14,000 বাদ দিয়ে অঙ্ক শেষ। 1,85,600। এখানে ওটা বলতে গেলে তুই 5,000 টাকা ভাড়া বাড়ানোতে তোর ন্যাপ বেড়ে যাবে। কত টাকা হয়ে যাবে ন্যাপ? হয়ে যাবে 10,000 টাকা বেড়ে যাবে। হ্যাঁ বলেছিল তোকে এটা। সেকেন্ড পার্টটা করে ফেল। আমার একটু দেখে নেবে করেছি কোনটা, প্রথম পার্টটা দেখো, সেকেন্ড পার্টটা দেখো। এই দেখ সেকেন্ড পার্ট, এই দেখ সেকেন্ড পার্ট। অঙ্ক স্টার্ট করি তো। হ্যাঁ তো প্রথম পার্টটা বলবি তো, সেকেন্ড পার্ট কেন? প্রথম পার্ট করিস তুই, এই যে এবার এইটা, এই দেখ পুরো সেম, একদম পুরো সেম হবে, প্রিন্সিপাল ভ্যালু একই তো থাকবে। সব সেম, কোনো চেঞ্জ হবে, কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু ওই রেন্টটা চেঞ্জ হবে। করে ফেল, ওটা করে ফেল, করে ফেল। এসেছিল পরীক্ষা দেওয়া, করতে হবে তো না? বাড়িতে করবো। আচ্ছা আস্তে আস্তে, তাহলে বাড়িতে করে নি, আমি এটা পরের পার্টটা করে পরের অঙ্কটা করে। আচ্ছা যেটা বলছিলাম হয়ে গেছে, সবার করা গেছে তো? যদি এটা ওই পার্টলি, কি বললাম যেটা বলছিলাম না, আমরা বললাম না পার্টলি সেলফ হোক, পার্টলি এটা যদি অন্তত স্পেস বলতো তাহলে কি হতো? স্পেসটা যদি বলতো, ধর সাপোজ ধর স্পেস, স্পেস বলতো কেমন বলতো? স্পেসে তো বলতো ধর লেট আউট এত, ধর বলতো লেট আউট, লেট আউট বলেছিল ধর 3,4, সেলফ কোড বলেছিল 1,4। এটাও তুই প্রথম পার্টটা কি করলি? লেট আউট করলি তো, তাহলে কি করতি? এই যেটা 1,60,000 তার উপর 3,4 করবি, 2,10,000 তার উপর 3,4 করবি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড রেট তার উপর 3,4 করবি, সবার 3,4 করতে করতে যাবি, ঠিক আছে তো? হয়ে গেল। অ্যানুয়াল রেন্ট তো আর 3,4 এর ব্যাপার হবে না। রেন্ট তো আর মানে সেলফ প্রভিশন ভাড়া পায় না। এটা ঠিক আছে, এটা যা আছে তাই। ঠিক আছে তো? এটা এইভাবে করতে হবে। ইন্টারেস্ট অন লোন ইন্টারেস্ট হলো 3,4 হবে। আমি একটা অঙ্ক দিয়ে না, একটা মানে যেখানে না পার্টলি সেলফ প্রফিট পার্টলি লেট আউট থাকবে না, ওরকম একটা অঙ্ক ওটা করিয়ে দেবো। মানে এরকম দুটো পার্ট আলাদা করে করবো। যেমন এখানে কি ছিল, অন দ্য বেস অফ টাইম ছিল তো, টাইমে দেখ সেলফ প্রফিট বলে আলাদা ঘর করতেই হলো না, কিন্তু ওখানে সেলফ প্রফিট আলাদা করে করতে হবে। ঠিক আছে তো? তো আমরা নিশ্চয়ই এরকম টাইপের একটা অঙ্ক পেলে অবশ্যই দেখবো। 10 মাসে দিয়ে দেয় তো হার্ড হয়ে যাবে। না না, কোনো হার্ড এইসব অঙ্ক দেবে না পরীক্ষায়, বইতেই নেই এই অঙ্ক, তোদের বইতেই নেই। দেখো সেকেন্ড পার্টটা দেখো, সেকেন্ড পার্টটা 2 লাখ আসছে না? এরকম দেবে না, আমি করিয়ে দেবো, একটা অঙ্ক করিয়ে দেবো। এবার মানে ইয়েতে আছে, খেয়াল করিস নি, ভিডিওতে অলরেডি করা আছে এরকম টাইপের অঙ্ক। চ হয়ে গেল। এবার এবার দেখ বিতে, বিতে কি বলেছে? বিতে ক্যাপিটাল গেনের থিওরি দিয়েছে, নর্মাল থিওরি দিয়েছে। এটা দেখে না আগেরবার কি থিওরি দিয়েছিল, তাহলে সেই থিওরিতে বছর অতটা আঁকার চান্স নেই। আগেরবার কি থিওরি দিয়েছে ক্যাপিটাল গেনের? চার্জিং সেকশন অফ ক্যাপিটাল গেন, চার্জিং সেকশন, মানে আগেরবার চার্জিং সেকশন চলে এসেছে, যেমন এবছর চার্জিং সেকশন আসছে না, ঠিক আছে? আগেবার চলে এসেছে। তার সঙ্গে পরে কি দিয়েছিল? ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস, বলেছে ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেটস সম্পর্কে শর্ট নোট লেখো, 2 এক্সাম্পল, মানে এমন দুটো উদাহরণ দাও যেটাকে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য করা হয় না, ঠিক আছে? তার মানে এবছর কোনটা আসবে, কি আসার সম্ভাবনা? যে আমার মন বলছে ক্যাপিটাল অ্যাসেটের খুব সম্ভাবনা, ক্যাপিটাল অ্যাসেট শর্ট নোটস। কারণ আগের বার কি এসছে দেখ, এখানে দেখ কি এসছে ভালো করে দেখ। আগের বার এসে ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, তারপরে এবার কেমন আসতে পারে? বলতে পারে কোন কোন ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের মধ্যে পড়ে, কোনগুলো পড়ে না, এরকম কোশ্চেন। আর আরেকটা আসতে পারে ক্যাপিটাল অ্যাসেটস এর শর্ট নোটস, দুটো কোশ্চেন করে নিলাম। আর কি আসতে পারে? শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, শর্ট নোট আর ডিফারেন্স, এই 4টে কোশ্চেন পড়ে গেলে এর মধ্যে
এর মধ্যেই একটা সম্ভব, ঠিক আছে? তাও বলে দিলাম, এর মধ্যে আর কিছু করতে হবে না। গ্যারান্টি দিয়ে 4টেই পড়ে চলে যান। এর মধ্যে আসবেই আসবে একটা। ঠিক আছে? এর মধ্যেই এই 4টে কোশ্চেনের মধ্যে। এই 4টে কোশ্চেনই বারবার করে পড়। এই 4টে কোশ্চেনই বারবার করে পড়। কি বললাম মনে করলি তো? পড়ে নিবি। 4টে কোশ্চেন পড়বি। ইনকাম অফ আদার সোর্স থেকে একটা অঙ্ক দিচ্ছে দেখ। এর খোঁজাই দিয়েছে মনে হচ্ছে। দেখ কি বলেছে ১ম এ? ফ্যামিলি পেনশন তো জানিস কমন তো। ফ্যামিলি পেনশন তো পুরো কমন তোদের জন্য। ফ্যামিলি পেনশন কত টাকা পেয়েছিস বল? ১,৫০,০০০ তাই তো? মাইনাস কি করতাম বল? এক্সেমশন। ঠিক আছে? সেকশন লিখলাম না। উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। কি লিখলাম? 1/3 অফ ১.৫ লাখ তাই তো? or 15,000 which one is lower? কত হবে? ১.৫ লাখের 1/3 50, 50 আর 15 ছোট কোনটা? 15,000 বাদ দিয়ে কত হচ্ছে? 1,35,০০০। নেক্সট কি বলেছে সেকেন্ড কোশ্চেনটা? বলছে এইটা। বলতে পারবি অ্যান্সারটা? বলতে হবে, চেষ্টা কর। বলছে অ্যালাউন্সেস রিসিভড বাই অ্যান এমপি, বুঝলি? মেম্বার অফ পার্লিয়ামেন্ট, ঠিক আছে তো? যারা সাংসদ, বুঝলি? যারা সাংসদ হয় তারা পার্লামেন্টে ওরা অ্যাটেন্ড থাকে, জানিস তো? পার্লামেন্টে অ্যাটেন্ড থাকতে হয় ওদের। একটা অধিবেশন হয়, শীতকালীন অধিবেশন হয়, মানে উইন্টার হয়, সামার হয়, তারপর মানে যখন বর্ষাকাল চলে মানে রেইনি সিজন, সেই সময় ওদের বিভিন্ন রকমের ওদের অধিবেশন চলে। তো এমপিদের অ্যাটেন্ড থাকতে হয়, ঠিক আছে? ওই এমপির অ্যাটেন্ড থাকলে না ওরা একটা অ্যালাউন্স পায়, ঠিক আছে? ওটাকে ডেইলি অ্যালাউন্সও বলে এবং কনস্টিটিউশন অ্যালাউন্সও বলা হয়, ঠিক আছে? কি বললাম? ডেইলি বেসিক্যালি এমপি এমএলএরা এই অ্যালাউন্সটাই পায়। কি পায় বললাম? কি অ্যালাউন্স বললাম বল? ডেইলি অ্যালাউন্স আর কনস্টিটিউশন অ্যালাউন্সেস। এখানে অ্যালাউন্সের নাম বলেনি। তাহলে আমি কি অ্যালাউন্স ধরবো? কারণ আমরা জানি এই অ্যালাউন্সই পাই। আমরা জানি এই অ্যালাউন্সই পাই, ঠিক আছে তো? তার মানে বলছে অ্যালাউন্সেস রিসিভড বাই অ্যান এমপি ফ্রম গভর্নমেন্ট রুপিস 85 রুপিস 85,000। দেখ, যদি এমপি এমএলএরা গভর্নমেন্টের কাছ থেকে যদি অ্যালাউন্সেস পায় সেটা কি জানি? সেটাকে বলা হয় এক্সেমটেড। সেটাকে বলা হয় এক্সেমটেড। ট্যাক্স দিতে হয় না। গভর্নমেন্ট মানে কোনো এমপি এমএলএ এরা যদি সরকারের কাছ থেকে কোনো রকম কোনো অ্যালাউন্সেস পায়, যে অ্যালাউন্সের নাম বললো, ডেইলি অ্যালাউন্সেস, কনস্টিটিউশন অ্যালাউন্স, এই সমস্ত অ্যালাউন্স পেলে পুরোপুরি এক্সেম, কোনো ট্যাক্স দিতে হবে না। তো ও তো সরকার, ও তো দেশের কাজ করছে না, বুঝলেন? ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স ফ্রি। স্যালারি ট্যাক্সেবল, এটা অ্যালাউন্সের কথা বলেছে। অ্যালাউন্সের কথা বলেছে, অ্যালাউন্সের কথা বলেছে, অ্যালাউন্স এক্সেপ্ট। এটা এটা কোন সেকশনে বলা আছে তাও বলছি, সেকশন 10 সাবসেকশন 17 বলা আছে, ঠিক আছে তো? বুঝলি? এটা লিখ, দেখে দেখে লিখ, এটা দেখে দেখে লিখ। অ্যালাউন্সেস রিসিভড by an MP from government। কত টাকা দিয়েছে? নীল। কত টাকা লেখাতে হবে না, নীল না, সেকশন 10, সেকশনটা লিখে রাখা, দেখেন 10 সাবসেকশন 17। যেগুলো নীল হবে না, যেগুলো নীল হয় সেকশনটা দিবি। নীল হলে সেকশন দিবি, আর না হলে দিতে হবে। নীল হলে সেকশনটা দিবি। টাকাটা লিখে ব্যাকগ্রাউন্ডে এক্সাম্পল দিলে হবে না? না, টাকা লিখবি না, এটাই লিখ, যেটা লিখেছি এটাই লিখবি। সেকশনটা কি বলে? সেকশন 10 সাবসেকশন 17। 17 না 17। আচ্ছা, তারপর কি বলেছে? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ফরেন কোম্পানি, দুটোই চলে আসবে। 30,000 টাকা। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। টাকা বলেছিল বল? 20,000। তারপর হচ্ছে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ফরেন কোম্পানি। কত বলেছে? 10,000 তাই তো? নেক্সট
লাস্ট বলেছে ইন্টারেস্ট রিসিভড অন, ঠিক আছে, ট্যাক্স ফ্রি ডিবেঞ্চার ফ্রম আনলিস্টেড কোম্পানি। আনলিস্টেড কোম্পানি নাম শুনেছিস? যেগুলো শেয়ার মার্কেট লিস্টিং করা থাকে কেবল লিস্টেড কোম্পানি, যেগুলো লিস্টিং করা থাকে কেবল আনলিস্টেড কোম্পানি। তো আনলিস্টেড কোম্পানি, ঠিক আছে, ডিবেঞ্চার, তো ওখানকার ডিবেঞ্চার তুই ইন্টারেস্ট পাচ্ছিস আর বলছে ট্যাক্স ফ্রি, ঠিক আছে, তো ট্যাক্স ফ্রি। তো দেখ ট্যাক্স ফ্রি ডিবেঞ্চার ট্যাক্সেবল, মাথায় রাখ, যতই লিখুক ট্যাক্স ফ্রি ডিবেঞ্চার ট্যাক্সেবল, ঠিক আছে, এটা ট্যাক্সেবল। কিন্তু এই জায়গায় 10% দিয়েছে না, 10% দিয়েছে। দেখ ব্যাপারটা কি হয়, তুই যদি কোনো কোম্পানির ডিবেঞ্চার কিনিস, আজকে ধর তুই কোনো একটা কোম্পানি মার্কেট থেকে ডিবেঞ্চার কিনলি, ডিবেঞ্চার কেনা মানে কি? যে ওই কোম্পানি বললো যে আমি ডিবেঞ্চার ইস্যু করতে চাই, ওই পার্টিকুলার যেই কোম্পানি ডিবেঞ্চার কিনলি সেই কোম্পানি, ধর টাটা কোম্পানি ডিবেঞ্চার কিনলি, টাটা কোম্পানি বললো, যদি টাটা কোম্পানি লিস্টেড কোম্পানি, ঠিক আছে, টাটা কোম্পানি ধর বললো আমি মার্কেট ডিবেঞ্চার বেচতে চাইছি, মানে বেচতে চাইছি মানে কি, আজকে টাটা কোম্পানি ব্যবসা করতে গেলে টাকা লাগবে, টাকা লাগবে তো, তো টাকা কি করে জোগাড় করবে? শেয়ার বেচে টাকা জোগাড় করতে পারে, আবার মার্কেট থেকে ডিবেঞ্চার বেচেও টাকা জোগাড় করতে পারে। শেয়ার তো অরিজিনাল মালিক, ঠিক আছে, আর ডিবেঞ্চার মানে লোন, মানে ও মার্কেট থেকে লোন কিনছে। টাটা কোম্পানি বলছে আজকে যদি আমার কোম্পানি ডিবেঞ্চার ছাড়লাম, কেউ যদি ডিবেঞ্চার কিনতে ইচ্ছুক থাকো তাহলে ডিবেঞ্চার কিনতে পারো, কেউ যদি আমার কোম্পানি ডিবেঞ্চার কেনো তাকে যতই না পর্যন্ত তার টাকা আমি ফিরিয়ে দিতে পারছি, তাকে বছরে এত পার্সেন্ট করে সুদ দেবো, ইন্টারেস্ট দেবো। তাহলে আমি যদি কিনি আমার তো ইনকাম হয়ে গেল, তো সরকার বললো তুমি তো ইনকাম করলে তা আমাকে ট্যাক্স দাও, ঠিক আছে, কি কাটবে? টিডিএস কাটবে, এটাকে টিডিএস বলে, ট্যাক্স ইয়ার ট্যাক্স সোর্স। তো ট্যাক্স ফ্রি ডিবেঞ্চার, যতই লোক ট্যাক্স ফ্রি ডিবেঞ্চার, ঠিক আছে, এটা কিন্তু তোর ট্যাক্সেবল, এটাকে বলা হয় ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে, ট্যাক্সেবল, এটা ট্যাক্সেবল। এবার প্রশ্ন হলো স্যার টাকাটা কত হবে? দেখ তুই ইন্টারেস্টটা পেয়েছিস কত জানিস? দেখ এখানে কি বলছে, ইন্টারেস্ট রিসিভড বলে দিয়েছে। রিসিভ মানে কি, তোর হাতে এসছে কত টাকা? 7,200 টাকা। তাহলে সরকার তো ট্যাক্স কেটে নিয়েছে, টিডিএস কেটে নিয়েছে, কত পার্সেন্ট টিডিএস কেটেছে? এই যে 10%, সরকার টিডিএস 10% কেটে নিয়েছে। আমরা কি শিখেছিলাম? উইনিং বল, লটারি বল, আমরা যত কিছু করেছিলাম, কি করতাম, যে সরকার যে টাকাটা কেটে দিত, কোন টাকাটা আসতো? কাটার পর আসতো না কাটার আগে আসতো? কাটার আগে, মানে গ্রস আসতো, নেট দিয়েই তো কোশ্চেনে আসতো কোনটা? গ্রস। তাহলে এখানে নেট দিয়ে দিয়ে কোনটা গ্রস, তাহলে কত হবে? কত হবে বল? 7,200 ইন্টু 100 বাই কত হবে? 90 হবে, মানে কত হচ্ছে? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি লিখবি? ইন্টারেস্ট রিসিভড অন ট্যাক্স ফ্রি ডিবেঞ্চার। হচ্ছে 1,35,20, 1,35,000 আর 20 হচ্ছে 1,55,000, 1,55,000 আর 10, 1,65,000 আর 8, 73,000, ঠিক আছে, এটা হলো ইনকাম অফ আদার সোর্সেস। এবার হাউস পটে দেখি, হাউস পটে সোজা দিয়েছিল বল, বলছি 7-এর দাগে কটা হাউস পটি ছিল দেখতো? একটা, এখানে একটা, দুটো। জাস্ট সেকেন্ড হাউস পটির আগে করি, কি বলিস? প্রথম একটা পরে করছি। সেকেন্ড হাউস পটি ছোট আছে, সেকেন্ড হাউস পটি ছোট আছে, দেখ বলছে, দেখ রেখে দে, জায়গাটা রেখে দে। বলছে দেখ পরের থেকে কি বলছিল, পরের থিওরি দিয়েছিল, বলছে ডিমড ওনার শিখিয়েছিলাম, বিবেচিত মালিক কাকে বলে? উদাহরণ দাও, একটা উদাহরণ, কাকে বলে? বলছে হু উইল বি দ্য ডিমড ওনার অফ দ্য হাউস প্রপার্টি, গিভ ওয়ান এক্সাম্পল, পড়ানো। হাউ উইল ইউ ক্যালকুলেট গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ এ লেট আউট হাউস প্রপার্টি? দেখ এটা কেমন দিয়েছে, গ্যাপ কি করে বের করতে হয় লেট আউটে, যেসব ফরম্যাটটা তোকে তুলে দিতে হবে, ফরম্যাটটা বুঝেছিস, মিউনিসিপাল থেকে শুরু করে গ্যাপ অব্দি দিতে হবে এই ফরম্যাটটা। আর কি বলছে লাস্টে একটা অঙ্ক, বলছে ন্যাপ বের করো, ন্যাপ, এখানেই করে দিচ্ছি ন্যাপটা, কি করে বের করবো? গ্রস মিউনিসিপাল হলো কোশ্চেনে বলেছে কত, বলছে 12,000 টাকা বলে দিয়েছে। হ্যাঁ মানে রেকর্ডটা ছক পেয়েছে, 12,000 টাকা বলেছে গ্রস মিউনিসিপাল হলো। থেকে কি বাদ দিতে হয় জানিস? এর থেকে বাদ দিতে হয় স্ট্যান্ডার্ড ডিডাকশন 10%,
স্ট্যান্ডার্ড ডিডাকশন কত 10%, কত হবে 12,000 10% করলে কত হয় 1200, 12,000 থেকে 1200 বাদ দিলে কত হয় 10,800 টাকা, ঠিক আছে 10,800 টাকা। এবার শুনছিস তো 10,800 টাকা, এবার এর থেকে বাদ দিতে হয় কি জানিস তো, ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্সেস, এগুলো ক্লাসে করেইছিলাম। এবার গ্রস মিউনিসিপাল থেকে স্ট্যান্ডার্ড হ্যাঁ, এখানে একটা কি রে কত মধ্যে শুনছি, আমরা কি শিখেছিলাম, বাড়ি যদি মেট্রো সিটি থেকে করবি তাহলে গ্রস লাগে, আর মিউনিসিপাল ট্যাক্স কার উপর নেটের উপর চার্জ করি, ও তোকে গ্রস দিয়ে তুমি নেটটা বের কর, ও তোকে গ্রস দিয়েছে নেট বের কর। আমরা কি শিখেছিলাম, আমরা এই কিছুক্ষণ আগে তো আগে একটা অঙ্ক বলি না, মিউনিসিপাল ট্যাক্স কার উপর করলি, নেটের উপর করলি, তাহলে গ্রস দিয়েছিল তুই নেট কি করে বের করলি, গ্রস থেকে 9-10 গুণ করে করলি না, তাই তো। এই দেখ তুই দেখ আমি একটু যে যখন বললি কোশ্চেনটা দেখ, গ্রস কত ছিল 12,000 টাকা, তাহলে নেট বের করো কি করে, 12,000 সঙ্গে 9-10 গুণ করো, তাই তো বলছিস, 12,000 9-10 করলে কত হয় বল, 10,800 হলো, 9-10 করে হচ্ছে, সে তাহলে হয়ে গেল, তাহলে ওয়াটার, আরে 9-10 তখনই গুণ করবো যদি ওয়াটার ট্যাক্স না থাকে, ওয়াটার ট্যাক্স থাকলে আর একটু কাজ করতে হবে, আগের অঙ্কটা যে করলি ওয়াটার ট্যাক্স ছিল না, ওয়াটার ট্যাক্স থাকলে একটু ছোট্ট একটা কাজ করতে হবে, ঠিক আছে, সেটা কি 10,800 টাকা, এই ওয়াটার ট্যাক্সটা কার উপর চাপাবো বুঝিস, ওয়াটার আর সেওয়ারেজ ট্যাক্স মিলে কত বলেছে, দুটো মিলে কত বলেছে বল, 8% বলেছে তো, ঠিক আছে তো। অ্যাকচুয়ালি মনে করা হয় এরকম একটা অ্যাজাম্পশন করা হয় যে 10,800 টাকার মধ্যেই ওয়াটার আর সেওয়ারেজ ট্যাক্স ঢুকে আছে, এটা একটা অ্যাজাম্পশন করা হয়, তার মানে এটা কত, এর মধ্যে যদি ওয়াটার ট্যাক্স সেওয়ারেজ ট্যাক্স ঢুকে থাকে তার মানে কত হচ্ছে, ইনক্লুড করা আছে কত 8 ইনক্লুড করা আছে, তাহলে এটা হচ্ছে 108-এর সমান, তাহলে 8 কত, 8/100 কত হলো 800 টাকা, শেষ অঙ্ক শেষ, এটাই বের করতে বলেছি 10,000, বুঝতে পারলি ব্যাপারটা। ওয়াটার ট্যাক্স থাকলে কি করতে হয়, আরে ওয়াটার ট্যাক্স না থাকলে সবাই মুখে মুখে বলবে ওয়াটার ট্যাক্স না থাকলে এমসি, এটাই এই অঙ্কে যদি ওয়াটার ট্যাক্স না থাকতো এটা বলতে এমসি, বুঝলি তো, ওয়াটার ট্যাক্স থাকলে কি করতে বুঝিস তো, এগুলো ক্লাসে করানো, তুই তোরা যারা আমার বইয়ে যারা করিস দেখবি, এটা কি হচ্ছে, তোরা যে বই ইংরেজি বসুনায়কের বইয়ের প্রথম দিকে 5-6 নম্বর অঙ্কই আছে এই অঙ্কটা আছে, আর আমার বইও এই অঙ্কটা তোকে আছে, ঠিক আছে, বলছি তোদের বই দেখবি কোনো অঙ্কটা, এইসব বই করাও ছিল ক্লাসে, তোদের বই কোনো অঙ্ক না। প্রথমে দিকে ছিল না, প্রথম দিকেই ছিল ওয়াটার ট্যাক্সে হয়েছে, এই বুঝলি, এটা ওদের ওর বই দেখি, এই দেখ, এই দেখ 17 নম্বর অঙ্ক দেখ, তোর বইয়ের 17 নম্বর দেখ, সিওরেজের ওয়াটার ট্যাক্স, আছে এবার দেখ, এই দেখ এই যে এই অঙ্কটা, এই দেখ ওয়াট পারপাসের দিকে, জানিস তো, তো এইগুলো তোকে বুঝতে হবে, সব করানো বইয়ের অঙ্ক, এগুলো ক্লাসে করানো, আমি জানি তোমার করানো ক্লাসে, শুনে যাও কোনদিন না ক্লাসে করানো এই অঙ্ক দেখ করানো ছিল, দাগ দেওয়া দাগ মারা আছে করানো ছিল, বড় অঙ্ক ঠিক আছে, এ দেখ এটা বাদ দিয়ে কি হলো, এটাকে বলে নিয়ে টিভি চলে গেল, তাহলে তোকে না তোকে তো পুরো ভালো করে জেনে যেতে হবে ব্যাপারটা, বুঝতে পারলি ব্যাপারটা, বল বুঝে গেলি অঙ্কটা, সেকেন্ড পার্টটা হয়ে গেল, ফার্স্ট পার্টটা করে তাড়াতাড়ি হয়ে যাবে, এটা ভালো অঙ্ক ছিল এটা। আচ্ছা যদি তোকে পরীক্ষা দিয়ে এটা একটা এমসিকিউ দিয়ে দেয়, এই এমসিকিউ যদি পরীক্ষায় দিয়ে দেয়, ভালো করে শুনে নে কিন্তু ঝামেলাই পাচ্ছি না, এই এমসিকিউ যদি পরীক্ষায় দিয়ে দেয়, ধর এরকমই ধর বলছে একটা এমসিকিউ দিয়ে দিল, এটাই ধর পুরো এমসিকিউ তুলে দিল, সবাই করবে, সবাই 10-এ সবাই পারবে করতে, কিন্তু ওয়াটার ট্যাক্স অনেকে মাথায় থাকে না, এগুলো পড়ে যায় না খুব একটা, কারণ এইগুলো খুব একটা আসে না, ঠিক আছে, তখন মাথায় রাখবি তখন কি করতে হবে, কি বললাম বুঝতে পারলি তো। দাদা তোর পরীক্ষায় এরকম দিল না, ও তোকে বলে দিল বাড়িটা সিচুয়েটেড কলকাতা, গ্রস মিনিমাম 12,000 টাকা, ওয়াটার এন্ড সিওয়ারেজ ট্যাক্স বলে দিল 800 টাকা, এটাও বলে টাকাটাও বলে দিল, এমসিকিউ কি করে করবি, স্যার আপনি তো, আমরা নিয়ম কি জানি, নেট কি করে বের করতে হয়, গ্রস দিয়ে দিলে 9-10 গুণ করতে হয়, তাহলে তুই বল 12,000 9-10 গুণ করলে কত, 10,800, মাইনাস 9,800, এগুলো তোকে অ্যালার্ট থাকতে হবে, এরকম কোশ্চেন থাকতে পারে পরীক্ষায়, এমসিকিউ না দিলেও এসে কিউ দিতে পারে 1 নম্বরে, এগুলো তোকে মাথায় রাখতে হবে, বা তুই ভাব না তুই এবার বছর পরীক্ষা ওই বড় অঙ্ক করছিস, বড় অঙ্ক ধর এবার চলে আসলো, হুট করে মিউনিসিপাল ট্যাক্স দিয়ে দিয়েছে একটা 10% ওয়াটার ট্যাক্স বলে 5%, তখন এইটা এই ক্যালকুলেশন করে নিয়ে তারপর অঙ্ক করতে হবে,
ওখানে যাওয়ার ওটা মনে করো। বুঝতে পারলি তো? মাথায় রাখতে হবে, কি বললে বুঝতে পারছিস? এগুলো মনে রাখতে হবে, দিতেই পারে পরীক্ষায়। আচ্ছা চ অঙ্কটা চলি। এবার দেখ পরে যে আরেকটা অঙ্ক বাকি আছে, 7 দাগের অঙ্কটা, ঠিক আছে তো? এইটা হলো শেষ, ঠিক আছে তো? তো দেখ 7 দাগের অঙ্কটা কি ছিল? মিস্টার ডি শেড ইজ দ্য ওনার অফ 2 হাউস ইনফরমেশন রিলেটিং টু দ্য হাউস ফর প্রিভিয়াস ইয়ার মাইনাস 23, ঠিক আছে? আর অ্যাজ ফলোস। তো কি বলেছে? দুটো বাড়ি বলেছে, একটা হাউস 1 বলেছে আর একটা হাউস 2 বলেছে। হাউস 1 কি সেলফ রেসিডেন্ট আর হাউস 2 বলছে টেনেন্ট, ঠিক আছে তো? তাহলে হাউস 1 টা আগে কর, চ হাউস 1 টা করি। রুপিসের 3টে ঘর করবি। প্রথমে লিখবো হাউস 1 সেলফ রেসিডেন্স, শোন হাউস 1 টা কি বললাম? সেলফ রেসিডেন্স। মন দিয়ে শুনবি কিন্তু, মন দিয়ে শুনবি। সেলফ রেসিডেন্স শুরু হয় কোথা থেকে জানিস তো? এটা ধর নেট অ্যানুয়াল ভ্যালু থেকে, জানিস তো? নেট অ্যানুয়াল, অবশ্যই সেকশন দিবি নেট অ্যানুয়াল ভ্যালু বলেছি। আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ এ বলে সেকেন্ড ঘরে লিখতে হয় নীল, তাই তো? মাইনাস করবি ডিডাকশন আন্ডার সেকশন 24, ঠিক আছে? একটাই আসবে ইন্টারেস্ট অন লোন, আর কিছু আসে না। ইন্টারেস্ট অন লোনের সেকশন কি বলছে? আন্ডার সেকশন 24 সাবসেকশন বি, ঠিক আছে তো? তো বল হাউস নাম্বার 1 মুম্বাইয়ের বাড়ি আছে, সেলফ রেসিডেন্স। তো তুই কি লোন নিয়েছিলি? দেখ এখানে দেখ একটা ইন্টারেস্ট অন লোন বলে একটা কথা লেখা আছে, কত? 50,000 টাকা। ইন্টারেস্ট অন লোন বলে একটা কথা লেখা আছে, কত টাকা? 50,000 টাকা, তাই তো? ব্র্যাকেটে কি লেখা আছে দেখ? রিপেয়ার অ্যান্ড রিনোভেশন, তাই তো? তারপরে তুই যে ইন্টারেস্ট, তুই তো লোন নিয়েছিলি, আরে লোন না নিলে ইন্টারেস্ট দিবি কেন? তাহলে লোনটা কেন নিয়েছিলি? বাড়িটা রিপেয়ার করার জন্য। লিমিট কি বলেছিল? রিপেয়ারের জন্য ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? হ্যাঁ 30,000। 30,000 মাথায় রাখবি, লিখবি 30,000, এ লিখবি 30,000, এ নীল 30,000 লিখবি। দেখ ব্র্যাকেটে লিখবি ম্যাক্সিমাম লিমিট রুপিস 30,000, এটুকু লিখে দিলেই হয়ে যাবে, বুঝলি? ম্যাক্সিমাম লিমিট রুপিস 30,000। নীল থেকে 30 বাদ দিলে কত হয়? -30। তাই প্রথম পার্টটা হয়ে গেল। এবার হাউস 2 করবো, কি লিখবো ব্র্যাকেটে? লেট ডাউন, কি লিখবো প্রথমে? গ্রস মিউনিসিপাল ভ্যালু, কি লিখলো? গ্রস মিউনিসিপাল ভ্যালু। কেন লিখবো? বাড়িটা কোন শহরে আছে? বাড়িটা কোন শহরে আছে? মুম্বাই। মুম্বাইতে হলে গ্রস করতে হয়, গ্রস। কোশ্চেনে কি গ্রস বলেছে না নেট বলেছে? নেট বলেছে, বাহ খুব সুন্দর বলেছে। 3,60,000 দিয়েছে, এটাকে গ্রস করবো কি করে? 10/9। দেখ এখানে 10/9 ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি। সালটা ভালো ছিল। ওটা নেট করতে টেলিক মতো দিছে। নেট দিয়েছে, গ্রস করতে হবে, 10/9 করতে হবে। 4,00,000 কত করে লিখলাম? 4,00,000। তারপরে ঘরে লিখবো কি? ফেয়ার রেট। ফেয়ার রেট কত বলেছে? ফেয়ার রেট 3,60,000। এদের মধ্যে বড় কোনটা? 4,00,000। এবার কি লিখবো? স্ট্যান্ডার্ড রেট। কত ছিল স্ট্যান্ডার্ড রেট? আছে এই বলেছে স্ট্যান্ডার্ড রেট? ওকে না, তাহলে এনে লিখবি, না বললে এনে। সেকেন্ড ঘরে লিখবি 4,00,000। স্টেপ 1 লিখবো রিজনেবল এক্সপেক্টেড রেট, ঠিক আছে? কি লিখবো? রিজনেবল এক্সপেক্টেড রেট। স্টেপ 2 দিয়ে লিখবো অ্যানুয়াল রেট, কি লিখবো? স্টেপ 2 দিয়ে অ্যানুয়াল রেট, ঠিক আছে? আচ্ছা আমি তো লিখলাম না ব্যাকের ওই কথাটা কিন্তু লিখতে হয় কিন্তু, স্টেপ 1, বুঝতে পারলি তো?
রিজনেবল এক্সপেন্ডিচার লিখলো 4 লাখ টাকা লিখলাম, ব্র্যাকেটে লিখবো নিচে লিখলাম স্টেপ 2 অ্যানুয়াল রেট, ঠিক আছে তো? অ্যানুয়াল রেটটা কত বলেছে দেখ তো, এই পর এই দেখ এখানে বলেছে অ্যাকচুয়াল রেট রিসিভ বলেছে 3,50,000, ঠিক আছে? আর ভ্যাকেন্সি বলেছে 2 মাস। তার মানে তুই ক মাসের ভাড়া পেয়েছিস? এবার তুই বলে 10 মাসের ভাড়া পেয়েছিস, তাহলে 12 মাসে কনভার্ট করতে হবে। তাহলে 3,50,000 ডিভাইড বাই 10 ইন্টু 12, কত? 4 লাখ। 4,20,000। একটা কথা বলে দিই, তোদের একটু শুনে নে। এই অঙ্কে বলে দেয়নি, যদি পরীক্ষায় বলে দেয় এরকম, যদি পরীক্ষায় বলে দেয়, যদি কোশ্চেনে আনরিয়ালাইজ রেন্ট থাকে, এটা কালকে বলছিলাম, তাহলে অ্যানুয়াল রেন্ট থেকে ওটা মাইনাস করে দেওয়া হয়। যদি থাকে, কি বললাম? যদি অঙ্কে আনরিয়ালাইজ রেন্ট থাকে তাহলে সেটা অ্যানুয়াল রেন্টে মাইনাস হয়। কোন আনরিয়ালাইজ রেন্ট মাইনাস করতে হয়? এই বছরে প্রিভিয়াস। প্রিভিয়াস ইয়ার একটা বাদ দিতে হয়, প্রিসিডিং নয়। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। কি বললাম বুঝতে পারি তো? তোকে দেখ, এইগুলো কিন্তু ভুল করবি না। ধর তোকে ইচ্ছা করে লিখে দিল আনরিয়ালাইজ রেন্ট, তুই বলে আনরিয়ালাইজ রেন্ট থাকলে অ্যানুয়াল থেকে বাদ দিতে হয়, সব না। এই বছর আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24টাই বাদ দিবি। আজকে কিছু লিখে না দেয় কোন বছরে, তুই ধরে নিবি 23-24-এরই দিয়েছে। বড় কোনটা? 4,20,000। স্টেপ 3, এটা কি বলে? হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 and স্টেপ 2 4,20,000 থেকে মাইনাস করবো কি? লস ডিউ টু ভ্যাকেন্সি, ঠিক আছে তো? তাহলে বুঝতেই পারছিস, অ্যানুয়াল রেন্ট 4,20,000 আর রেন্ট দিছে 3,50,000, তাহলে 70,000 টাকা হচ্ছে। 4,20,000 মাইনাস 3,50,000 কত হচ্ছে? 70,000। তো 4,20,000 থেকে 70 বাদ দিলে কত হয়? 3,85,000, ঠিক আছে? এটাকে কি লিখবি? গ্যাপ, গ্যাপ কত বেরিয়ে গেল? 3,50,000। মাইনাস করবো কি? মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. Municipal tax or any other tax paid by the owner. দেখ তো মিউনিসিপাল ট্যাক্স কি বলেছে অঙ্কে? 12%। 12%। আর কিছু বলেছে গো? ঝামেলা 12% বলেছে। হ্যাঁ, আরো ঝামেলা দিয়েছে। আনতে লাস্ট কোয়ার্টার অফ মিউনিসিপাল ট্যাক্স অফ হাউস নাম্বার 2 হ্যাজ বিন পেড, ঠিক আছে তো? ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 22-23। তাহলে এখানে বলতে যে লাস্ট কোয়ার্টার অফ মিউনিসিপাল ট্যাক্স হাউস 2, হাউস 2 মিউনিসিপাল ট্যাক্স মানে লাস্ট কোয়ার্টার, বছরে 4টে কোয়ার্টার হয়, 4টে। ঠিক আছে? ও হ্যাজ বলে হ্যাজ নট বিন পেড, পে করেনি। তার মানে আমাদের বছরে 4টে কোয়ার্টার হয়, লাস্ট কোয়ার্টার পে করে। পে করেছে কটা কোয়ার্টার? 3 কোয়ার্টার। 3/4 লাস্টে করানো এলো। মিউনিসিপাল ট্যাক্স কার উপর হবে? ডেটের উপর। ডেট কত ছিল? 3,60,000। 3,60,000 উপর কত পার্সেন্ট হয় বল? 12% ইন্টু 3/4 হবে। 32,400। হচ্ছে 32,400। মিউনিসিপাল ট্যাক্স বাদ দেওয়ার রুল কি জানিস তো? এই বছর যত টাকা পে হবে তত টাকাই ছাড় পাবে। আচ্ছা শোন, এখানে যদি একটু ঘুরিয়ে দিত কোশ্চেনটা, যদি বলতো মিউনিসিপাল ট্যাক্স পে করা হয়েছে আপকামিং 2 কোয়ার্টার, বুঝতে পারলি না? বল। যদি বলতো মিউনিসিপাল ট্যাক্স পে করা হয়েছে এবার আপকামিং 2 কোয়ার্টার, মানে কি? এই বছর 4টে কোয়ার্টার দিয়েছিস, আবার আগামী বছরে 2টো কোয়ার্টার দিয়েছিস, তখন 6/4 করতে। বোঝা গেল? আপকামিং 2 কোয়ার্টার। আর যদি টেনেন্ট যদি মিউনিসিপাল ট্যাক্স দিয়ে দেয় সেটা মাইনাস হয় না। মানে সরি, ধর মিউনিসিপাল ট্যাক্স যত টাকা ধর এই অঙ্ক নয়, মিউনিসিপাল ট্যাক্স 32,400 বেরো তো, বললো টেনেন্ট 10,000 টাকা দিয়ে দিয়েছে, তো ওটা মাইনাস করে দিতাম, মানে 22,400 লিখল। 3,50,000 মাইনাস 32,400 তো হচ্ছে 3,17,600। এটাকে বলে ড্যাম, নেট অ্যানুয়াল ভ্যালু। লেস ডিডাকশন
আন্ডার সেকশন 24 তুমি কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%। 3,17,600 ওপর 30% করলে কত হয়? কত হচ্ছে দেখতো? আর হচ্ছে ইন্টারেস্ট লোন। ইন্টারেস্ট লোন কত বলেছে দেখ কোশ্চেনে বলেছে 1,80,000 কি পারপাসে লোন নেওয়া যায়? কনস্ট্রাকশন পারপাসে। তাহলে কনস্ট্রাকশন পারপাসে লোন নেওয়া হলে লেট আউট বাড়ির জন্য আনলিমিটেড নো লিমিট ইন্টারেস্ট লোন। তুই 1,80,000 পুরোটাই নিয়ে নে। $2,75,280 কত হচ্ছে? 42,320। ওপরে কত ছিল? -30,000। তাহলে কত? 12,320 হয়ে গেল অঙ্ক শেষ। কাপ্পাও হাউস বোর্ড। আপনাকে কিন্তু দেখিয়ে দিতে হবে। ঠিক আছে? হয়ে গেল তাহলে। দেখ প্রিভিয়াস ইয়ার পেপারগুলো সব শেষ করে দিলাম। 15 সাল থেকে শুরু করে পুরো 24 অবধি। 20, 21 পরীক্ষা অলরেডি